আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএসে যে সকল শিক্ষার্থী প্রাণিবিদ্যা বিষয়ে আছেন তাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমার পরিচয়টি দিয়ে নেই। আমি মাহবুবা আক্তার, প্রভাষক প্রাণিবিদ্যা, কর্মরত আছি পটুয়াখালী সরকারি কলেজে। আমি ৪০তম বিসিএস এর একজন কর্মকর্তা। আজকে আমাদের যে লেসন প্ল্যান সেই অনুযায়ী আজকে আমাদের লেকচার লাইন। তো লেকচার 9 এ যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো, প্রথমে আছে ইকোসিস্টেম, ফুড চেইন অথবা খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েব বা খাদ্যজাল, ফুড পিরামিড, ইকোসিস্টেম অফ এ টিপিক্যাল পন্ড অর্থাৎ একটা পুকুরের ইকোসিস্টেমটা কেমন হয় সেটা নিয়ে আমরা কথা বলবো, তার উপাদানগুলো নিয়ে কথা বলবো। এছাড়া এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বর্তমানে অনেক বড় একটা বিষয় পুরো বিশ্বব্যাপী। তো তার কারণগুলো কি কি, সম্ভাব্য কারণ এবং প্রতিষ্ঠিত কারণগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের লেকচারে। এছাড়া আমরা বায়ু দূষণ, পানি দূষণ এবং মাটি দূষণ নিয়ে আলোচনা করব। এরপরে এই যে পলিউশন গুলা হচ্ছে, এই পলিউশন গুলাতে হিউম্যান হেলথ এবং বাংলাদেশের ইকোনমির উপরে কি ধরনের প্রভাব ফেলছে, নেতিবাচক নাকি ইতিবাচক, নাকি আলটিমেটলি কোন দিকে যাচ্ছে পলিউশনের কারণে মানব স্বাস্থ্য এবং বাংলাদেশের ইকোনমি, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের লেকচারে। আশা করছি প্রথম থেকে সবাই আমার সাথে মনোযোগ সহকারে লেকচারটি উপভোগ করবেন। প্রথমেই আমাদের টপিক হলো ইকোসিস্টেম। তাহলে এটা কি ইকোলজির সাথে রিলেটেড। ইকোলজি বা ইকোসিস্টেম হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা বিষয় যেখানে কিনা পরিবেশের যেগুলো জৈব উপাদান আছে বা বায়োটিক ফ্যাক্টর আছে এবং পাশাপাশি অ্যাবায়োটিক যে ফ্যাক্টর আছে বা অজৈব উপাদান আছে সেগুলোর সাথে একটা পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়ার সম্পর্ক। হ্যাঁ, তো এই যে মিথস্ক্রিয়া হবে এইখানে কিন্তু কি চলবে, শক্তি এবং পুষ্টি উপাদানের চক্রটা চলতে থাকবে ইকোসিস্টেমে। হ্যাঁ, যে বায়োটিক যে ফ্যাক্টর গুলো আছে আর অ্যাবায়োটিক যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোর মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হবে। তো এই ইকোসিস্টেম শব্দটা সর্বপ্রথম একজন পরিবেশ বিজ্ঞানী যার নাম হচ্ছে এজি টেনসলে, উনি হচ্ছে 1935 সালে সর্বপ্রথম ব্যবহার করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই ইকোসিস্টেম যে কে শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হতে পারে বা চলে আসতে পারে, এই জন্য আমি এটা আমার লেকচারে রাখার চেষ্টা করেছি। তো ইকোসিস্টেমের বায়োটিক ফ্যাক্টর, অ্যাবায়োটিক ফ্যাক্টর সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এর যে শক্তিটা, শক্তি চলাচলের যে সিস্টেমটা, এটা কিন্তু ইউনিডিরেকশনাল বা অচক্রাকার। হ্যাঁ, তো ইকোসিস্টেমের কম্পোনেন্টস গুলো তাহলে কি কি, যে বায়োটিক কম্পোনেন্টস আছে এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টস আছে। তো বায়োটিক কম্পোনেন্টস যেগুলো, ওর মধ্যে আছে প্রোডিউসার্স, আছে কি কনজিউমার। হ্যাঁ, প্রোডিউসার্স কারা হয়? প্রোডিউসার যারা উৎপাদন করবে, নামের মধ্যেই কিন্তু কাজ তার আছে, উৎপাদন করবে। এবং কি প্রক্রিয়া উৎপাদন করবে? পরিবেশীয় প্রক্রিয়া, পরিবেশের যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারবে। এবং খাদ্য উৎপাদন কারা করতে পারে? যারা সবুজ উদ্ভিদ আছে, শৈবাল আছে, এরা হচ্ছে প্রোডিউসার হিসেবে কাজ করবে। এরপরে কনজিউমার, তাদেরকে আমরা ভোক্তাও বলতে পারি। হ্যাঁ, যে কনজিউমাররা কারা? কনজিউমাররা হচ্ছে তারাই যারা ইকোসিস্টেমের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না, তারা হচ্ছে প্রোডিউসারদের উপরে ডিপেন্ড করবে, অথবা কনজিউমারদের মধ্যে যে স্তর স্তর আছে তারা অন্য কনজিউমারদের উপরে ডিপেন্ড করবে তাদের পুষ্টির জন্য, এবং তারা ওখান থেকে তাদের নিজের যে শক্তি সেটা অর্জন করবে। তো আমাদের বায়োটিক কম্পোনেন্টস এর মধ্যে আমরা প্রোডিউসার নিয়ে এবং কনজিউমার নিয়ে কথা বললাম। কনজিউমার আবার কিন্তু কয়েক রকমের হতে পারে, যেমন হচ্ছে প্রাইমারি কনজিউমার,
সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, কোয়াটারনারি কনজিউমার, এমন ভাবে এরা যাবে। তো প্রাইমারি কনজিউমার কারা? প্রাইমারি কনজিউমার হচ্ছে তারাই যারা কিনা প্রডিউসারদের কাছ থেকে খাদ্য গ্রহণ করবে, হ্যাঁ, তাদের নিজেদের খাদ্যটা গ্রহণ করবে, তার মানে তারা উদ্ভিদ বা শৈবাল খাবে এবং পাশাপাশি শক্তির প্রবাহটা পরবর্তী পর্যায়ে পৌঁছে দেবে, সেকেন্ডারি কনজিউমারের কাছে পৌঁছে দেবে। তাই প্রাইমারি কনজিউমারদেরকে বলা হয়ে থাকে কি হার্বিভোরস বলা হয়ে থাকে বা শাকাহারী বলা হয়ে থাকে, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে হার্ব খায়, হ্যাঁ, উদ্ভিদ বা শৈবাল খেয়ে বসবাস করে এবং তারা শক্তির প্রবাহটাকে পরবর্তী পর্যায়ে বা সেকেন্ডারি কনজিউমারের কাছে পৌঁছে দিবে। এবার আসে সেকেন্ডারি কনজিউমারে। সেকেন্ডারি কনজিউমার হচ্ছে তারাই যাদেরকে হচ্ছে আমরা মাংসাশী বলতে পারি অথবা অমনিভোরস বলতে পারি। এরা হচ্ছে প্রাইমারি কনজিউমারদেরকে খাবে, কি করবে তারা প্রাইমারি কনজিউমারদেরকে খেয়ে বাঁচবে। হ্যাঁ, এছাড়া তো তাদের যে শক্তির প্রবাহ এটা থাকবে না আর কি। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে, যেমন ব্যাং হচ্ছে ঘাস ফড়িং খায়, আর যে ছোট মাছ সেটা হচ্ছে শৈবালভোজী প্ল্যাঙ্কটন খায়। আবার শিয়াল কি করে? খরগোশ খায় অরণ্যের ভিতরে। আর মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। সেকেন্ডারি কনজিউমারের আমরা উদাহরণ হিসেবে কার কার কথা বললাম? আমরা বললাম যে ব্যাঙের কথা, ছোট মাছের কথা, শিয়ালের কথা বনের মধ্যে, এবং মানুষের কথা বললাম। মানুষ কিন্তু সর্বভোগ, অর্থাৎ সেকেন্ডারি কনজিউমারদেরকে কার্নিভোরস অথবা আমরা অমনিভোরস বলতে পারি। এরপরে আসে টারশিয়ারি কনজিউমার। তারা কিন্তু দেখবেন যখন একটা খাদ্য শৃঙ্খল খেয়াল করবেন, তারা হলো সেই খাদ্য শৃঙ্খলে টপে থাকার চেষ্টা করে, হ্যাঁ, টপে থাকে। যে তাহলে টপে কারা কারা থাকে? যেমন হচ্ছে বাঘ থাকে, সিংহ থাকে, ঈগল থাকে, সাপ থাকে, বড় বড় সাপ। তারা কিন্তু এই টারশিয়ারি কনজিউমার হিসেবে কাজ করে। এছাড়া আরো এক ধরনের কনজিউমার আছে যারা কিনা সব ইকোসিস্টেমে নাও থাকতে পারে, থাকেই না সব ইকোসিস্টেমে, শুধুমাত্র জটিল যেসব খাদ্য জাল আছে সেইখানে তাদেরকে পাওয়া যায়। তারা তাহলে কাদের উপর ডিপেন্ড করবে? কোয়াটারনারি, নামে বোঝা যাচ্ছে যে এরা কিন্তু টারশিয়ারি কনজিউমারকে শিকার করবে, হ্যাঁ, ওদের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এরপরে আছে আমাদের বায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে ডিকম্পোজার। কারা আছে? ডিকম্পোজার কথাটার মধ্যেই কিন্তু একটা হচ্ছে আপনার কি বলে হিন্টস দেওয়া আছে যে ডিকম্পোজার মানে কি বোঝাচ্ছে। ডিকম্পোজার মানে বোঝাচ্ছে যারা বিয়োজনের কাজ করবে, হ্যাঁ, সংশ্লেষণের না, বিয়োজনের কাজ করবে। বিয়োজনের কাজ করবে মানে কি? যে পৃথিবীতে যখন মৃত প্রাণী বা উদ্ভিদ থাকবে তখন তাদের কাছ থেকে যে পুষ্টির উপাদান আছে বা পুষ্টির প্রবাহ যেটা আছে সেটা আবার তারা পরিবেশে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পুষ্টি উপাদানগুলো বের করে নিয়ে তারপরে পরিবেশে আবার ফিরিয়ে দিবে, হ্যাঁ, ডিকম্পোজাররা। তারা কিন্তু মেইনলি একটা ইকোসিস্টেমের মেইন হচ্ছে খাদ্য স্তরে তারা কিন্তু মেইন একটা অনুঘটক হিসেবে কাজ করে, হ্যাঁ। তারা আবার যে শক্তির প্রবাহটা আছে এটা ফিরিয়ে দেয়, পুষ্টির উপাদানটা ফিরিয়ে দেয়। এদের উদাহরণ হিসেবে আমরা কিসের কথা বলতে পারি? আমরা ব্যাকটেরিয়ার কথা বলতে পারি, আমরা ফাঞ্জাইয়ের কথা বলতে পারি। তাহলে বায়োটিক ফ্যাক্টর নিয়ে আমরা কি কি বললাম? বায়োটিক ফ্যাক্টর নিয়ে বললাম আমরা যে যারা হচ্ছে গিয়ে প্রডিউসার, কনজিউমারের মধ্যে আবার হতে পারে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, এবং সব খাদ্য জালে নাও থাকতে পারে, সব খাদ্য শৃঙ্খলে নাও থাকতে পারে, সেটা হচ্ছে কোয়াটারনারি কনজিউমার। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হচ্ছে না আপনাদের। তো এরপরে হচ্ছে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্টস নিয়ে একটু কথা বলি। অ্যাবায়োটিক কম্পোনেন্টস কারা? অ্যাবায়োটিক কম্পোনেন্টস হচ্ছে তারাই যারা জীবজ না, হ্যাঁ, কিন্তু অজীবজ হলেও এরা কিন্তু ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলা যেমন হচ্ছে আমাদের সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তারপরে আছে ওয়াটার, পানি। পানি কি কাজ করে থাকে? পানি কিন্তু আমাদের দেখেন যে একটা ইকোসিস্টেমের মূলধারা, প্রাণী, উদ্ভিদ এদের মূলধারা বজায় রাখতে সহায়তা করে। মাটি কি কাজ করে? এই যে ডিকম্পোজার, ডিকম্পোজারকে একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। তাপমাত্রা, তাপমাত্রার যদি কম বেশি হয় তাহলে কিন্তু পুরো ইকোসিস্টেমটাই ইমব্যালেন্স হবে। অতএব তাপমাত্রা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এরপরে আছে আমাদের মিনারেলস। হ্যাঁ, মিনারেলস বা খনিজ পদার্থ, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো একটা ইকোসিস্টেম, আমি যে একটা পুকুরের ইকোসিস্টেমের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি, প্রডিউসার হিসেবে কাজ করে কারা? শৈবাল। প্রাইমারি কনজিউমার হিসেবে কাজ করছে ছোট মাছ। বড় মাছ যারা, তারা সেকেন্ডারি কনজিউমার হিসেবে কাজ করছে। টারশারি কনজিউমার হিসেবে কাজ করছে বক, এবং ডিকম্পোজার হিসেবে কাজ করছে হচ্ছে ব্যাকটেরিয়া। এইভাবে একটা পুকুরের বাস্তুতন্ত্রের কথা বললাম বা পুকুরের ইকোসিস্টেমের কথা বললাম। আপনারা চাইলে স্থলজ এরকম একটা বানিয়ে নিতে পারেন এবং দেখে নেবেন। তো আমরা অলরেডি ইকোসিস্টেমের প্রকৃতি নিয়ে কথা বলেছি যে এরা হচ্ছে, এটা যে শক্তি, এটা হচ্ছে একই দিকে চলে। যে কোনো একটা ইকোসিস্টেমে যে শক্তি চলাচল, যেমন অটোট্রফ থেকে হেটারট্রফে যাবে, প্রোডিউসার থেকে কনজিউমারে যাবে, আবার কি প্রোডিউসার থেকে হার্বিভোর কার্নিভোর এখানে যাবে, এইভাবেই চলতে থাকে এই সম্পর্কের মাধ্যমে। তো এই যে জীব পচন কার্যে সহায়তা করে, যে ডিকম্পোজাররা, এরা কিন্তু তাদের দেহে এনজাইম উৎপন্ন হয় এবং মৃতদেহে সেটা নির্গত হয়ে থাকে। এর মাঝে আপনাদেরকে একটু কথা বলে রাখি যে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ডিটেইল আলোচনা নিয়ে বা ডিটেইল লেখা নিয়ে আমি আপনাদের মাঝে একটা কন্টেন্ট শেয়ার করব। সেই কন্টেন্ট আপনারা কাইন্ডলি একটু পড়ে নেবেন। আর পড়াশোনা নিয়ে আপনারা প্যানিক করবেন না। ধীরে ধীরে আস্তে ধীরে পড়তে থাকবেন। আপনাদের জন্য অনেক বিশাল বড় সিলেবাস, কিন্তু মনে রাখবেন যে হচ্ছে আপনাদের সবকিছু পড়তে হবে না। হ্যাঁ, সবকিছু না পড়ে বেসিক বিষয়গুলো, কনসেপ্ট সর্বপ্রথমে ক্লিয়ার রাখবেন। কনসেপ্ট ক্লিয়ার রাখার পরে কোন বিষয়গুলো আসতে পারে সেগুলো তো আমরাই বলে দিচ্ছি। হ্যাঁ, আহ এটার উপরে বিশ্বাস রাখতে হবে, অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি যদি বিশ্বাস না রাখেন আপনার প্যানিকড হবে, হ্যাঁ, প্যানিকড হয়ে যাবেন, এদিক ওদিক শুধু ছোটাছুটি করবেন, পড়াশোনা কিন্তু আর হবে না। তো সেটা না করে অনেকে শুধু বেশি বেশি পড়তে চায়, কিন্তু বেশি বেশি পড়ে যদি আপনি মাথায় না রাখতে পারেন তাহলে সেই পড়াশোনা করার কোনো প্রয়োজন কি আছে? নেই। তো সেজন্য করতে হবে কি, যে আমরা যে কন্টেন্ট গুলো দিচ্ছি, আমি এই পাওয়ার পয়েন্ট কন্টেন্ট ছাড়াও যে কন্টেন্টটা দিব সেটা একটু দেখবেন। পাশাপাশি আপনাদের যে বইগুলো আছে, আপনারা পড়েছেন অনার্সের বিভিন্ন বর্ষের যে বইগুলো, যেগুলোর সাথে রিলেটেড টপিক গুলো আছে সিলেবাসের, সেই টপিক গুলোতে আপনারা জোর দিবেন। হ্যাঁ, জোর দিয়ে তারপরে ওগুলো নিয়ে কথাবার্তা বলে সুন্দর করে পড়াশোনা করবেন এবং লেগে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। যারা লেগে থাকতে পারবে তাদের জন্যই সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তবে আসেন যে আমরা আরেকটা টপিকে চলে যাই। খাদ্য শৃঙ্খল নিয়ে আমরা একটু আলোচনা করি, বা ফুড চেইন যেটাকে বলা হয়ে থাকে। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। তো এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়ার কথা বলেছে। কি বলেছে? যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে কিনা শক্তি এবং পুষ্টি এক জীব থেকে আরেক জীবে স্থানান্তরিত হয়। তার মানে প্রত্যেকটা স্তরেই দেখা যাবে যে একটা জীব অন্য জীবের উপরে নির্ভর করছে। হ্যাঁ, এই খাদ্য শৃঙ্খলে যে অনেক বেশি ধাপ আছে বা ইয়ে আছে, বিষয়টা এমন না, খুব অল্প আছে। ৩টা থেকে ৫টা ধাপ বা স্তর আছে। এবং এই যে ধাপগুলো, এই ধাপগুলোর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। নামটা কি বলতে পারবেন? নামটা হলো গিয়ে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল, হ্যাঁ, নামটা হলো গিয়ে ট্রফিক লেভেল। তো ট্রফিক লেভেলস বলতে আমরা কি বুঝি? ট্রফিক লেভেলস বলতে আমরা বুঝি হচ্ছে যারা হচ্ছে খাদ্য শৃঙ্খলে যে আলাদা আলাদা আমাদের স্তরগুলো আছে বা ধাপগুলো আছে। যেমন হচ্ছে উৎপাদক আছে, প্রডিউসার বা অটোট্রফ, হ্যাঁ,
যারা নিজেদের খাদ্য নিজেরা কি করতে পারে, তৈরি করতে পারে, সূর্যের আলো ব্যবহার করে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদেরকে আর বলা হচ্ছে উৎপাদক। ট্রফিক লেভেলের প্রথম ধাপ, ট্রফিক লেভেলস এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে প্রডিউসার বা অট্রফ। তাহলে এদের মধ্যে কারা থাকবে? যে ঘাস, শৈবাল, শেওলা, সবুজ উদ্ভিদ, এরাই হচ্ছে খাদ্য শৃঙ্খলের একদম ভিত্তি বা বেসিস হিসেবে কাজ করে। তাহলে যদি আসে যে খাদ্য শৃঙ্খলের ভিত্তি কোনটি, সেটা হচ্ছে কারা কারা? প্রডিউসার্স। প্রডিউসার্সটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা একদম মেইন ভিত্তি হিসেবে কাজ করে। এরপরে আছে ট্রফিক লেভেলের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তর, তারা হচ্ছে কি কি প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরস। হার্বিভোরস মানে কি বুঝায়? একটু আগেই বলেছি, শাকাশী বা শাকাহারী, যারা কিনা উৎপাদকের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তৃণভোজী প্রাণী। হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে তৃণভোজী প্রাণী, যারা সরাসরি উদ্ভিদের উপরে নির্ভরশীল থাকছে। যেমন হচ্ছে হরিণের কথা আমরা বলতে পারি। হ্যাঁ, হরিণ কি পাতা টাতা খায়, এই জন্য খরগোশের কথাও আমরা কিন্তু বলতে পারি। এরপরে আছে গরু, ছাগল, ঘাসফড়িং, এদের কথাও আমরা বলতে পারি যে তারা হচ্ছে প্রাইমারি কনজিউমার। তাহলে প্রাইমারি কনজিউমার কাদের উপর ডিপেন্ড করে? এরা ডিপেন্ড করে হচ্ছে উৎপাদকের উপর। কিসের উপর ডিপেন্ড করে? উৎপাদকের উপরে তারা ডিপেন্ড করে। এরপরে ট্রফিক লেভেলস এর তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়টা কি? দ্বিতীয় স্তরের ভোক্তা বা সেকেন্ডারি কনজিউমার, যাদেরকে কার্নিভোরস বলা হয়ে থাকে। হ্যাঁ, মাংসাশী যারা কিনা প্রাইমারি যে কনজিউমার আছে তাদের উপরে ডিপেন্ড করবে, তাদের উপর ডিপেন্ড করবে এবং শক্তির যে প্রবাহটা আছে এই পরবর্তী পর্যায়ে পৌঁছে দিবে। এরা হলো গিয়ে যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, দ্বিতীয় স্তরের ভোক্তা বা সেকেন্ডারি কনজিউমার কারা, তখন কিন্তু আমরা ব্যাঙের কথা বলতে পারি, যে ব্যাঙ যেমন যখন ঘাস ফড়িং খায়। তারপরে শিয়ালের কথা বলতে পারি। হ্যাঁ, এরপরে আমরা ছোট মাংসাশী প্রাণীদের কথা দ্বিতীয় স্তরের ভোক্তা হিসেবে বলতে পারি। এরপরে তৃতীয় স্তরের ভোক্তা কারা? টারশিয়ারি কনজিউমার বা টপ কার্নিভোরস, যারা কিনা সেকেন্ডারি কনজিউমারের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এরা যেহেতু টপ কার্নিভোরস, এদের কিন্তু কম্পিটিশন কম থাকে। হ্যাঁ, এবং শত্রু কম থাকবে। এদের তেমন কোনো প্রাকৃতিক শত্রু থাকে না বললেই চলে। যেমন হচ্ছে বাঘ, সিংহ, ঈগল, তারপরে কুমির, এইসব। এরপরে হচ্ছে পচনকারক। ট্রফিক লেভেলের সর্বশেষ পর্যায়ের নাম হচ্ছে কি? ডিকম্পোজার। যারা হচ্ছে গিয়ে দেখা যায় মৃত প্রাণী, উদ্ভিদ, এদের দেহকে ভেঙে মাটিতে পুষ্টি উপাদানটা আবার ফিরিয়ে নিয়ে আসে। এরাই কিন্তু পুরো খাদ্য শৃঙ্খলকে সম্পূর্ণ করে। তারা যদি এটা কাজটা না করতো, তাহলে মৃতদেহগুলো জমে যেত। হ্যাঁ, ইকোসিস্টেমে জমে যে একটা ইমব্যালেন্সড অবস্থার কিন্তু তৈরি করতো। তো আমরা যে ট্রফিক লেভেলস গুলো সম্পর্কে পড়েছি, প্রথমে আছে প্রডিউসার, তারপরে আছে প্রাইমারি কনজিউমার, এরপরে আছে সেকেন্ডারি কনজিউমার, এরপরে আছে টারশিয়ারি কনজিউমার এবং আছে হচ্ছে ডিকম্পোজার। ঠিক আছে, ডিকম্পোজার আছে। খাদ্য শৃঙ্খলের যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে কিন্তু অনেক ধরনের খাদ্য শৃঙ্খল পাওয়া যেতে পারে। তো অনেক ধরনের পাওয়া গেলেই আমাদের হচ্ছে ওগুলো না দেখে আমরা একটু হচ্ছে সিস্টেমেটিক ওয়ে দেখার চেষ্টা করব যে স্থল ভিত্তিক খাদ্য শৃঙ্খল আছে, জলভিত্তিক খাদ্য শৃঙ্খল আছে। এবং এই স্থল ভিত্তিক খাদ্য শৃঙ্খলের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা উদাহরণ হিসেবে যেমন ঘাস খায় কে? খরগোশ খায় কে? শিয়ালকে আবার প্রিডেট করছে কে? ঈগল। হ্যাঁ, এরকম আর। তারপরে হচ্ছে দেখা যায় আমরা যদি জলজ খাদ্য শৃঙ্খলের কথা বলে থাকি, তাহলে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনকে হচ্ছে খায় কে? ছোট মাছকে খাচ্ছে কে? বড় মাছ। তারপরে হচ্ছে আবার বড় মাছকে কি খাচ্ছে? বড় জলজ ইকোসিস্টেমে বড় ডলফিন। হ্যাঁ, এটা খেতে পারে। তো মোটামুটি একটা বড় করে আর কি খাদ্য শৃঙ্খলটা সার্বিকভাবে চিন্তা করে আর কি বললাম। এখন এই যে খাদ্য শৃঙ্খলে যে শক্তির যে প্রবাহটা, সেটা কিন্তু
সূর্যের যে মোট শক্তির এটার মাত্র 1% এটা ফটোসিনথেসিসে ব্যবহার করে। আর প্রত্যেকটা স্তরেই কিন্তু শক্তিটা হ্রাস পেতে থাকে। প্রায় 90% তাপ হিসেবে নষ্ট হয় আর 10% টা পরবর্তী স্তরে চলে যায়। এই জন্য খাদ্য শৃঙ্খলটা কিন্তু খুব একটা লম্বা হতে পারে না, দেখা যায় সর্বোচ্চ 4-5 ধাপেই সীমাবদ্ধ হয়েছে। তো এই যে তাহলে আমরা খাদ্য শৃঙ্খলের এই ধরনগুলো পড়তে যে আমরা কিন্তু ওই যে গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খলের কথা বলতে পারি। গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল। তারপরে আছে ডিট্রিটাস, নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এরা কি ধরনের খাদ্য শৃঙ্খল। যেমন একটা পুকুরের খাদ্য শৃঙ্খলে যে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, তারপরে জুপ্লাঙ্কটনকে আবার ছোট মাছ খাবে, অতএব বড় মাছ, এইভাবে একটা চলে আর কি। হ্যাঁ, তারপর বনের খাদ্য শৃঙ্খল, স্থলভাগের খাদ্য শৃঙ্খল, এগুলো আপনারা আরো অনেকগুলো হচ্ছে বই থেকে নিয়ে এগুলা প্র্যাকটিস করবেন। এটা কিন্তু এমসিকিউতে আসবে। ধরেন যে খাদ্য শৃঙ্খলের এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে অপশনস আকারে, হ্যাঁ, তো খুব সুন্দর করে এটা হচ্ছে নোট করে ফেলবেন বইগুলো থেকে নিয়ে। তারপরে আর আমি যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টের মধ্যেও পেয়ে যাবেন অনেকটা, আশা করছি। এখন এই যে গ্রেজিং বা চারণভূমি যে খাদ্য শৃঙ্খল আছে, এটা কিন্তু আবার হচ্ছে দেখা যায় শিকারজীবী খাদ্য শৃঙ্খল হতে পারে, আবার পরজীবী খাদ্য শৃঙ্খলও হতে পারে। তো পরজীবী খাদ্য শৃঙ্খল যেটা আছে যে হচ্ছে একটা আরেকটার উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে হচ্ছে খাদ্য শৃঙ্খলটা সম্পন্ন করে। যেমন হচ্ছে উৎপাদক খাদক, তারপরে হচ্ছে উৎপাদক খাদক, প্রাথমিক খাদক, তারপরে হচ্ছে আবার খাদক, গৌণ খাদক, হ্যাঁ, তারপর প্রগৌণ খাদক, এইভাবে করে যে চক্রটা চলতে থাকে। আর কর্কট যে খাদ্য শৃঙ্খল এটা আবার হতে পারে যে শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, এটাও আবার 3 ভাগে ভাগ করা যেতে পারে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল। এই যে আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে যখন কথা বলছিলাম তখন কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে যে এই প্রাণী থেকে এই প্রাণী, এই প্রাণী থেকে এই প্রাণী, কিন্তু বিষয়টা কি এমনটা কি ঘটে পরিবেশে বা ইকোসিস্টেম এমনটা কি করতে পারে? ঘটতে পারে না। দেখা যায় কোন একটা ইকোসিস্টেমে হচ্ছে খাদ্য শৃঙ্খলটা একা চলতে পারে না আর কি, হ্যাঁ, বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে না। একটা খাদ্য শৃঙ্খলের সাথে অন্যান্য খাদ্য শৃঙ্খলগুলো সম্পর্কযুক্ত থাকে। হ্যাঁ, যখন একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল দেখা যায় তখন ওই পরিবেশের যে খাদ্য শৃঙ্খল আছে ওটা কিন্তু পুরোপুরি একটা জটিল আকার বা জটিল একটা অবস্থা তৈরি করে। এই ক্ষেত্রে একটা খাদ্য শৃঙ্খলের যে সদস্যরা আছে এটা পরস্পরের সাথে আন্তঃসম্পর্কযুক্ত হয়ে ওঠে। হ্যাঁ, এই যে আন্তঃসম্পর্কযুক্ত যে হয়ে থাকে এই যে অবস্থাটা, এটাকেই বলা হয়ে থাকে, সুসংবদ্ধ বিন্যাসকেই বলা হয়ে থাকে খাদ্য জাল। তাহলে আমরা খাদ্য জাল সম্পর্কে কি বললাম? যে এরা হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা আন্তঃসম্পর্কযুক্ত অবস্থা। আমরা যদি সংক্ষেপে এটাকে বলতে চাই, আন্তঃসম্পর্কযুক্ত একটা অবস্থা যেখানে কিনা আমাদের সুসংবদ্ধ বিন্যাস থাকবে, একটা সুসংবদ্ধ বিন্যাস একটা থাকবে। আর খাদ্য জালের আমরা যদি বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা আলোচনা করি যে তাহলে আমরা খাদ্য জাল সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো যে বিষয়টা কি কি, যে একাধিক খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে খাদ্য জাল তৈরি গঠন করছে। হ্যাঁ, আমরা কিন্তু সংজ্ঞাটাতে সেটাই বলেছি, তাই নয় কি? এরপরে হচ্ছে একই প্রাণী একাধিক খাদ্য উৎস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। যেমন উদাহরণ হিসেবে শিয়াল কে ইঁদুরও খায়, আবার কিন্তু খরগোশও খায়। তাহলে কি সে একটা প্রাণী একাধিক খাদ্য উৎস থেকে খাদ্য সংগ্রহ করতে পারছে। আবার একই প্রাণী একাধিক শিকারীর খাদ্য হতেও পারে। যেমন এই যে খরগোশ যেটা আছে এটা বাঘ, শিয়াল, বাজ পাখি তিনজনেই কিন্তু খেতে পারে। আবার খাদ্য জালের মধ্যে শক্তি এবং পুষ্টির যে উপাদান এটা জটিল ভাবে প্রবাহিত হয়, অর্থাৎ অবস্থাটাই তো জটিল। বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল এখানে মিলেমিশে আছে, অতএব অবস্থাটা অবশ্যই জটিল হবে। আর এটি বাস্তুতন্ত্রকে স্থিতিশীল এবং টেকসই করে তোলে। কারণ মানে দেখা যায় যে একটা খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী হচ্ছে দেখা যায় হারিয়ে গেল বা নাই, তখন কিন্তু অন্যভাবে একটা বিকল্প রাস্তা তৈরি হবে। তো পরিবেশের যে স্থিতিশীল অবস্থা ওইটাকে ব্যাকআপ দেয় কিন্তু এই খাদ্য জাল। এই যে দেখেন যে এক একটা খাদ্য শৃঙ্খল আছে কিন্তু তারপরও যে বিকল্পের জন্য
আবার কিন্তু অন্যদিকে চলে গেছে। তো সব মিলেমিশে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে ঘাস হচ্ছে পোকা খাচ্ছে, পোকা হচ্ছে আবার পাখি খাচ্ছে, পাখি আবার সাপ খাচ্ছে, আবার এখান থেকে পোকাকে হচ্ছে আবার কি ফ্রগও খেতে পারে, হ্যাঁ ব্যাঙ খেতে পারে, আবার ব্যাঙকে আবার সাপ খেতে পারে, আবার হচ্ছে দেখা যায় যে এই ব্যাঙ আবার হচ্ছে কি এই যে বড় পাখি, হ্যাঁ এটাও খেতে পারে, আবার হচ্ছে এই যে যে ঘাসটা আছে এটা হচ্ছে ইঁদুর খেতে পারে, আবার ইঁদুরকে হচ্ছে দেখা যায় যে বড় পাখিও খেতে পারে, অথবা হচ্ছে ঈগলও খেতে পারে, অথবা হচ্ছে শিয়ালও খেতে পারে। হ্যাঁ, যে এইভাবে একটা যে জটিল অবস্থার তৈরি হয় এটাই হচ্ছে খাদ্য জাল। তো এখন আমরা খাদ্য শৃঙ্খল পড়লাম এবং খাদ্য জালও পড়লাম। তো খাদ্য শৃঙ্খলও দেখলাম, খাদ্য জালও দেখলাম, তাহলে কি বুঝলাম কোনটা বেশি জটিল? যেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলটা হচ্ছে বেশি জটিল, খাদ্য খাদ্য জালটা হচ্ছে বেশি জটিল, খাদ্য শৃঙ্খলটা হচ্ছে কম্পারেটিভলি সরল, একমুখী। আর দেখা যায় খাদ্য শৃঙ্খলে যেহেতু এটার কম্পারেটিভ সর্বোচ্চ 4টা 5টা ধাপে এটা শেষ হয়ে যায়, তো একটা উৎস যদি কমে যায় তার নিয়ে কিন্তু প্রাণীরা সমস্যায় পড়ে যায়। আর খাদ্য জালে বিকল্প একটা উৎস কিন্তু তারা পেতে পারে, এরকম একটা যে অথবা অথবা দিয়ে আমরা হচ্ছে খাদ্য জালটাকে কমপ্লিট করতে পারি। আচ্ছা, এবারে আসি যে হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আচ্ছা গুরুত্বপূর্ণ টপিকে যাওয়ার আগে আমরা যদি খাদ্য জালের গুরুত্বের কথা চিন্তা করি, আপনারা একটু মাথায় রাখবেন যে কি কি, যেমন হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা রক্ষা করছে, এটা আমরা আগেই বলেছি, তারপর প্রজাতির বৈচিত্র্য বজায় রাখছে। যদি খাদ্য জালটা যদি ভেঙে যেত তাহলে কিন্তু অনেক প্রজাতি কিন্তু কি করতে পারতো না, টিকে থাকতে পারতো না, তারা হারিয়ে যেত, প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেত তারা। এরপরে হচ্ছে শক্তি প্রবাহের যে প্রকৃত রূপ সেটা হচ্ছে দেখা যায়, খাদ্য শৃঙ্খল সরল পথ দেখালেও খাদ্য জাল কিন্তু দেখায় বাস্তবের যে জটিল প্রভাব, বাস্তবিক পর্যায়টা কি সেটা দেখায়। এই গেল মোটামুটি হচ্ছে আমাদের খাদ্য জাল। এবার আমরা দেখব হচ্ছে খাদ্য পিরামিড। হ্যাঁ, খাদ্য পিরামিড হলো এমন না যে এটা হলো একটা কোনো পরিবেশের বিষয় এরকমের না, এটা হচ্ছে পরিবেশের বিষয়টাকে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে তখন খাদ্য পিরামিড, এটা আমরা তৈরি করব। হ্যাঁ, যে ইকোসিস্টেমের আমরা ট্রফিক লেভেল সম্পর্কে পড়েছি, সেই ট্রফিক লেভেল বিভিন্ন ট্রফিক লেভেলে যে প্রাণীদের সংখ্যা বা জীবের সংখ্যা বা উদ্ভিদের সংখ্যা, তারপরে হচ্ছে তাদের যে জৈব ভর, হ্যাঁ বা বায়োমাস বা শক্তির পরিমাণ দেখানো হয় একটা খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিড হলো একটা গ্রাফিক্যাল উপস্থাপন যেখানে একটা ইকোসিস্টেমের বিভিন্ন ট্রফিক লেভেলে প্রাণীদের বা জীবের সংখ্যা, জৈব ভর বা শক্তির পরিমাণটা দেখানো হয়। আশা করছি বুঝতে পারছেন। এরপরে তাহলে আমরা সংজ্ঞার ভিতরে কিন্তু বুঝে ফেললাম তাহলে খাদ্য পিরামিড কয় ধরনের হতে পারে, 3 ধরনের। সংখ্যার পিরামিড হতে পারে, তারপরে হতে পারে যে জৈব ভরের পিরামিড হতে পারে, শক্তির পিরামিড হতে পারে। তো সংখ্যার পিরামিড কোনটা? যেই পিরামিডে আমাদের প্রতিটি টপিক লেভেলে জীবের সংখ্যা দেখানো হবে, জীবের কি করা হবে সংখ্যা দেখানো হবে। তো ট্রফিক লেভেলের নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদক ভিত্তি যেটা আছে সেটার সংখ্যাটা হচ্ছে বেশি হবে, আর শীর্ষ ভোক্তা যে আছে তার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, সংখ্যা কমতে থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা উদাহরণ হিসেবে ঘাসের কথা যদি বলি, পোকার কথা যদি বলি, ঘাস অসংখ্য থাকে, তারপরে হচ্ছে পোকা থাকে অনেক, তারপর এরপরে হচ্ছে ব্যাঙ আসলো, এরপরে হচ্ছে সাপ আসছে আরো কম, এর তারপরে আসলো কি বাজ পাখি যে খুবই কম। যে এইভাবে সংখ্যার পিরামিডটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন কিন্তু এটা সোজা হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আসছে আমার জৈব ভরের পিরামিড। পিরামিড জৈব ভরের যে পিরামিডটা এটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস। পিরামিড অফ বায়োমাস তার মানে কি বোঝাচ্ছে, এখানে প্রত্যেকটা স্তরে মোট জীবদেহের ওজনটা যেটা আছে বা শুকনো ভরটা যেটা আছে ওইটাকে দেখানো হচ্ছে। সাধারণত নিচের স্তরে থাকছে কি উৎপাদক যেটার জৈব ভর অনেক বেশি, আর উপরের দিকে এটা আবার ধাপে ধাপে কমে যাবে, ওই সংখ্যার পিরামিডের মতনই ধাপে ধাপে এটা ট্রফিক লেভেলে বিভিন্ন ট্রফিক লেভেলে ধীরে ধীরে এটা কমতে থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে ঘাস, আমরা আগের উদাহরণটা দিয়ে যদি বুঝাই তাহলে হচ্ছে ঘাস যেটা আছে ওটার যে আমরা কিন্তু এখন কথা বলছি নিয়ে বায়োমাস নিয়ে বা ভর নিয়ে, পোকা, তারপরে পোকা থেকে ব্যাঙ আসলো, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি, সবচেয়ে কম যেটা জৈব ভর, পিরামিড অফ বায়োমাস।
এরপরে হচ্ছে আমার শক্তির পিরামিড। এখানে তাহলে কি আসবে? পিরামিড অফ এনার্জিতে আসবে হচ্ছে প্রতিটা স্তরে শক্তির প্রবাহের পরিমাণটা দেখানো হবে, যে সূর্যের আলো থেকে শুরু করে ধাপে ধাপে প্রতিটি স্তরে শক্তিটা কিভাবে কমে যাচ্ছে সেটাই হচ্ছে দেখাবে শক্তির পিরামিডে। সূর্য থেকে শক্তিটা আসতেছে, তারপরে হচ্ছে ঘাস, তারপরে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল, এগুলোর মধ্যে শক্তির প্রবাহটা কেমন হচ্ছে সেটাই বোঝাচ্ছে। এই যে দেখেন আপনারা যে আহ আর যে শক্তির যে প্রবাহটা কমতে কমতে একটা সময় কিন্তু অনেক কমে যায়, যে প্রথমে প্রাইমারি প্রডিউসার 100%, তারপর কমতে কমতে 0.01% এনার্জি লস্ট হয়ে যায় অ্যাজ হিট। হ্যাঁ, এই যে শক্তির প্রবাহ এটা সবসময় সোজা পিরামিড হয়। এর আগেরটাও যেটা হচ্ছে আমরা কি পড়লাম, বায়োমাস পিরামিড। হ্যাঁ, বায়োমাসের পিরামিড এইটাও কিন্তু সোজা হয় অনেক সময়। আর যে শক্তির পিরামিড এটার প্রত্যেকটা স্তরে প্রায় 90% শক্তি তাপ হিসেবে হারিয়ে ফেলে এবং মাত্র 10% শক্তি পরবর্তী যে ট্রফিক লেভেল সেখানে চলে যায়। তো খাদ্য পিরামিড থেকে আই থিঙ্ক সংখ্যার পিরামিড, জৈব ভরের পিরামিড আর শক্তির পিরামিড, এই তিনটা যদি আপনারা পড়েন, আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি ওগুলো নিয়ে, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন এই খাদ্য পিরামিডের গুরুত্বটা কি ইকোসিস্টেমে? বলেন তো, ইকোসিস্টেমে শক্তি এবং জীবদেহের প্রবাহটাকে বুঝাবে, প্রবাহটাকে বুঝে খাদ্য পিরামিডের মাধ্যমে। তারপরে বোঝা যায় যে জীবদের তুলনামূলক চিত্র, খাদ্য সম্পর্কে তুলনামূলক চিত্র বোঝা যায়। তারপরে হচ্ছে বাস্তুতন্ত্রের সীমাবদ্ধতা বোঝা যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আমি যে কন্টেন্ট দিব ওই কন্টেন্টের মধ্যে আছে, অথবা লেকচার থেকে নেবেন। আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে এই লেকচার গুলো কিন্তু আপনারা বারবার শুনবেন। হ্যাঁ, তো আশা করছি আমার কথাগুলো বেশি স্পষ্টভাবে আপনারা শুনতে পারবেন। তো বারবার শুনবেন, গান না শুনে বা অযথা সময় নষ্ট না করে, অথবা কোনো যাত্রাপথে থাকলেও আপনারা এগুলো অডিও হিসেবে ব্যবহার করবেন। যত সময় আপনারা দিতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবেই পড়েছি, দেখা যায় যে নিজেরা নিজেরা রেকর্ডিং করে সেই পড়াগুলো আবার শুনতাম, এমনটা করবেন না। এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। এখন আসেন ইকোসিস্টেমের, হচ্ছে আমাদের ইকোসিস্টেমের টপিকের মধ্যে আজকে ওয়ান অফ দ্য বেস্ট টপিক, যেটা আপনারা বড় প্রশ্ন হিসেবে অনার্সে পড়েছেন, যে একটা পুকুরের বাস্তুতন্ত্র, যেটা জলজ ইকোসিস্টেম আমরা বলতে পারি, যেটা সেটা কিন্তু একই রকম। যে ইকোসিস্টেমে যেমন জৈব অজৈব উপাদান থাকে, তাদের সম্পর্ক থাকে, শক্তি প্রবাহের পুষ্টির প্রবাহ থাকে, এগুলো সবই কিন্তু এই ইকোসিস্টেমে ঘটবে। তাহলে জৈব অজৈব উপাদানের সম্পর্ক থাকবে পরস্পরের মধ্যে, শক্তি এবং পুষ্টির প্রবাহ থাকবে। তো প্রথমেই আমরা বলতে পারি যে অজৈব উপাদান। হ্যাঁ, অজৈব উপাদান কি কি থাকে? যে অজৈব উপাদানের মধ্যে সূর্যালোক আছে, পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আছে, খনিজ লবণ আছে, বিভিন্ন পুষ্টি উপাদান আছে, তাপমাত্রা আছে। তো সূর্যালোকটা কি কাজে লাগে? সূর্যালোকটা সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য। সূর্যালোক ছাড়া সালোক সংশ্লেষণ কি হবে? হবে না। তারপরে হচ্ছে পানি, জীবদের আবাসস্থল ও চলাচলের মাধ্যম হিসেবে কাজ করে হচ্ছে পানি। তারপরে দ্রবীভূত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি কাজ করে? যেমন অক্সিজেন হচ্ছে শ্বাস প্রশ্বাসে প্রয়োজন হয়, আর কার্বন ডাই অক্সাইডটা সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। এমনটা আর কি বিষয়। এরপরে হচ্ছে যে খনিজ লবণ ও পুষ্টি উপাদান মাটি, পলি ও জৈব বর্জ্য থেকে পানিতে আসে। উদ্ভিদ ও শৈবালের বৃদ্ধিতে এরা সহায়ক হিসেবে কাজ করে। আর যে তাপমাত্রা যেটা আছে, এটা কি কাজ করে? জীবের বেঁচে থাকার জন্য কার্যকরভাবে ব্যাপকভাবে কিন্তু প্রভাব ফেলে। তাপমাত্রার কম বেশি একটা দেখা যায় প্রাণীকুলকে বিলুপ্ত করে দিতে পারে। হ্যাঁ, আমরা ডাইনোসরের কথা পড়েছি না? ডাইনোসরের কেন বিলুপ্ত হয়ে গেছিল? ওয়ান অফ দ্য রিজনস কিন্তু ছিল যে তাদের তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল। হ্যাঁ, যে ক্রিটাসিয়ান পেলোজিক যুগে এক ধরনের হচ্ছে গ্রহাণু এসে পৃথিবীতে আঘাত করলো, তারপরে এসে পৃথিবীর যে তাপমাত্রা সহ আবহাওয়া পুরো উল্টাপাল্টা হয়ে গেল। তো উল্টাপাল্টা হওয়ার কারণে হচ্ছে এরা কিন্তু যে তাপমাত্রা যেটা দরকার এদের বেঁচে থাকার জন্য সেটা আর পেল না, পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলো এবং একটা প্রাণী পুরা একদম পৃথিবী থেকে বিলুপ্তই হয়ে গেল। তো তাপমাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অজৈব উপাদান। এরপরে হচ্ছে জৈব উপাদান, যেমন হচ্ছে উৎপাদক বা প্রডিউসার, সেগুলো আছে আমাদের অজৈব উপাদানের মধ্যে। জৈব উপাদানের মধ্যে যেমন হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন,
তারপরে হচ্ছে পানিতে ভাসমান যে ক্ষুদ্র শৈবাল আছে, যেমন হচ্ছে ডায়াটমস, ইউগ্রেনা, এরা হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করবে। তারপরে জলজ যে উদ্ভিদ আছে, যেমন হচ্ছে পদ্ম, তারপরে শাপলা, তারপরে হচ্ছে কচুরিপানা, হাইড্রিলা, এগুলাও হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করবে। এছাড়া জৈব উপাদানের মধ্যে আর কারা থাকে? ভোক্তা থাকে, আমরা আগে পড়েছি না? তো ভোক্তা, প্রাথমিক ভোক্তা, প্রাইমারি কনজিউমার, যেমন জু প্লাঙ্কটন থাকে। আমরা ফাইটোপ্লাঙ্কটন পড়েছি উৎপাদকে, আর জু প্লাঙ্কটন পড়ছি প্রাইমারি কনজিউমারে। এই প্রাইমারি কনজিউমাররা কি করছে? উৎপাদকদেরকে খেয়ে বাসছে। ড্যাফনিয়া, সাইক্লোপ, ছোট জলজ পোকা, ছোট মাছ, হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন এই যে পুঁটি, তেলাপিয়া, তারপরে হচ্ছে শামুক, শৈবাল উদ্ভিদ খায়, এগুলো আর হচ্ছে আমার কি প্রাইমারি কনজিউমার। এরপরে দ্বিতীয় স্তরের ভোক্তার মধ্যে একটা পুকুরের ইকোসিস্টেমে মাঝারি মাছ থাকতে পারে, যেমন শোল, টাকি মাছ থাকতে পারে যারা ছোট মাছ খায়। ব্যাঙ থাকতে পারে, ব্যাঙ হচ্ছে জলজ পোকা খায়। কিছু জলজ পাখিও থাকতে পারে, যেমন বকের কথা আমরা বলতে পারি, ছোট মাছ খায়। এরপরে হচ্ছে তৃতীয় স্তরের ভোক্তা, যারা হচ্ছে টারশিয়ারি কনজিউমার। এরা হচ্ছে বড় শিকারী মাছ, যেমন আইড়, বোয়াল, এইসব খাবে, যেমন মাঝারি মাছ এবং ব্যাঙ খাবে। তারপর হচ্ছে সাপ যেটা আছে ওটা মাছ ও ব্যাঙ খায়। তারপরে জলজ পাখি যেটা আছে, যেমন হচ্ছে মাছরাঙা, বড় মাছ খাচ্ছে, এই আর কি। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক কারা, তারা হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে, বায়োটিক ফ্যাক্টরস, তাই না, বায়োটিক কম্পোনেন্ট, যারা হচ্ছে আমরা আগেও বলেছি বারবার যে মৃত উদ্ভিদ এবং প্রাণী দেহটা পচে পুষ্টি উপাদান পানিতে আবার ফিরিয়ে দেয়, জলজ সিস্টেমে ফিরিয়ে দেয়। তো এইভাবেই যে অ্যাবায়োটিক ফ্যাক্টরও যেমন গুরুত্বপূর্ণ একটা পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে, তেমনটাই বায়োটিক ফ্যাক্টরসটা তো ছাড়া চলবেই না আর কি। হ্যাঁ, তো এই যে একটা পুকুরের যে খাদ্য শৃঙ্খল, সেটা যদি আমরা উদাহরণ দিই, ফাইটোপ্লাঙ্কটন খাচ্ছে জু প্লাঙ্কটনকে, জু প্লাঙ্কটন খাচ্ছে ছোট মাছকে, ছোট মাছ আবার খাচ্ছে বড় মাছ। হ্যাঁ, আর এই যে খাদ্য শৃঙ্খলা, আরো অনেক ধরনের খাদ্য শৃঙ্খলা আছে একটা পুকুরের মধ্যে। তো সব ধরনের পুকুরের যে খাদ্য শৃঙ্খল গুলো আছে, ওগুলো সব একসাথে মিলেমিশে, হ্যাঁ, একটা কি করে, বৃহৎ আকারের একটা খাদ্য জাল তৈরি করে কিন্তু। এই যে পুকুরের যে একাধিক খাদ্য শৃঙ্খলা একে অপরের সাথে মিলিত হয়ে খাদ্যজাল তৈরি করে, এটার ফলে কিন্তু ইকোসিস্টেমে যে বায়োডাইভার্সিটি সেটাও কিন্তু বজায় থাকে। কোনো এক খাদ্যের অভাবে প্রাণীরা বিকল্প উৎস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। একটা পুকুরের ইকোসিস্টেমে অজৈব উপাদান যেমন সূর্য, পানি, খনিজ এবং জৈব উপাদান দুইটা মিলেই কিন্তু একটা দেখা যায় ডাইনামিক একটা পরিবেশ তৈরি করে, হ্যাঁ, ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে। এইভাবেই একটা পুকুরের ইকোসিস্টেম সম্পন্ন হয়। এবার আমরা দেখব যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর কারণগুলো কি কি। হ্যাঁ, পরিবেশগত যে অবক্ষয়, সেটার কারণগুলো আসলে কি কি, কি কি কারণে এই কাহিনীগুলো ঘটছে, পরিবেশগত অবক্ষয়ের কারণেও যে ইভেন্ট গুলা ঘটছে, এগুলো কেন হচ্ছে। হ্যাঁ, আর হলো তার আগে আমি আরেকটু একটু কথা বলে নিই, সেটা হচ্ছে এখন যে টপিক গুলো পড়াবো এই ইকোসিস্টেম বাদে, সেগুলো কিন্তু থিওরিটিক্যাল টপিক। মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন এবং সেগুলো হচ্ছে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি যে এটা এখান থেকে পড়তে হবে এমন না, আমি তো ইম্পর্টেন্ট গুলো বলেই দিচ্ছি, আর এটা খুব বেশি একদম ইম্পর্টেন্ট না। তবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং হচ্ছে ওইটা একটু মাথায় প্রসেস করার চেষ্টা করবেন। অনেক সময় কিন্তু সহজ প্রশ্নে আমরা ভুল করে ফেলি, হ্যাঁ, তো সেই ভুলটা যাতে না হয় এই জন্য ক্লাসটা মনোযোগ ভাবে দেখবেন, কাইন্ডলি মনোযোগের সাথে দেখবেন। যে পরিবেশের অবক্ষয় বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? যে পরিবেশের একটা এমন পরিবর্তন যেখানে কিনা মানুষের কর্মকাণ্ড বা প্রাকৃতিক কারণে এটা ঘটে থাকে এবং এর ফলে জীব বৈচিত্র্যটা পুরোপুরিভাবে নষ্ট হয়, প্রাকৃতিক ভারসাম্য যেটা আছে ওটা নষ্ট হয়ে যায় এবং মানুষের জীবনে একটা নেতিবাচক কিন্তু এর প্রভাব হয় এই পরিবেশ অবক্ষয়ের কারণে। হ্যাঁ, তো এটার কারণগুলো কি কি, আমরা যদি কারণগুলোর দিকে তাকাই তাহলে হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রথম, একদম 1 নাম্বার কারণেই আছে। কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু নগরায়ন হচ্ছে, খাদ্য, বাসস্থান এবং অন্যান্য যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো আছে, এগুলোর উপর অতিরিক্ত চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে দেখা যায় যে বনভূমি ধ্বংস হচ্ছে, জলাশয় ভরাট হচ্ছে, বর্জ্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে। হুম, এরপরে আসে যে হচ্ছে শিল্পায়ন, এটা কিন্তু ওয়ান অফ দা মানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে বলতে হবে যে অপশনে 1 নাম্বারে থাকলে 1 নাম্বারেই দিতে হবে এটাকে, যে হচ্ছে কলকারখানা থেকে অপরিশোধিত রাসায়নিক ধোঁয়া ও বর্জ্য নির্গত হয়। এগুলা কিন্তু একদম আমাদের যে 3টা অনেক গুরুত্বপূর্ণ উপাদান,
মাটি, পানি, বায়ু এদেরকে মারাত্মকভাবে দূষিত করে এই শিল্পায়নের কারণে। তারপরে যেমন হচ্ছে আমাদের পোশাক শিল্প, চামড়া শিল্প, কাগজ কল, এগুলো কিন্তু পরিবেশে বড় ধরনের একটা প্রভাব ফেলে। হুম। তো আমরা প্রথমত পড়লাম হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে, নগরায়নের কারণে, তারপরে হচ্ছে আসতেছে আমাদের শিল্পায়ন ও অপরিকল্পিত জৈব বর্জ্য। এরপরে হচ্ছে বন উজাড়ের কারণে, এটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন, যে হচ্ছে ডিফরেস্টেশনের কারণে। হ্যাঁ, বনই যদি না থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড কিভাবে শোষিত হবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে আর অক্সিজেনের পরিমাণটা কমতে থাকবে। তো হচ্ছে এছাড়াও যে বন না থাকলে ভূমিক্ষয় হবে, জীব বৈচিত্র্যটা নষ্ট হবে, যে প্রাণী যারা আছে তারা কিন্তু তাদের আর হ্যাবিটেটটা খুঁজে পাবে না। হ্যাঁ, তারপরে এছাড়া নগরায়ন, কৃষি জমি সম্প্রসারণ, জ্বালানি কাঠ ও আসবাবপত্রের জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। কিন্তু মেইন কারণটা কি বলেন তো দেখি? যে জনসংখ্যা বৃদ্ধি, সবকিছু কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির সাথে কিন্তু রিলেটেড। এরপরে আছে অতিরিক্ত কৃষি কাজ ও রাসায়নিক ব্যবহার, অধিক ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের অপব্যবহার বা অপচয় বলা যায়। যে নদী, খাল, বিল, ভূগর্ভস্থ পানি এর ফলে কি হচ্ছে? দূষিত হচ্ছে কিন্তু। যে বৃষ্টির মাধ্যমে সেগুলো আবার পানিতে চলে যাচ্ছে, পানিতে গিয়ে ফসলের ক্ষতি করছে। হ্যাঁ, পানি গিয়ে দেখা যায় আলটিমেটলি পানির যে দূষণ সেটা ঘটাচ্ছে। এরপরে এরা মাটির যে উর্বরতা সেটাও কমিয়ে ফেলছে, খাদ্যে বিষাক্ত পদার্থ জমা হচ্ছে, কারণ মাটিতে সরাসরি চলে যাচ্ছে। হ্যাঁ, যে বিষাক্ত পদার্থগুলো ওগুলো কিন্তু আলটিমেটলি খাদ্যের মধ্যেই চলে যাচ্ছে, কারণ মাটি থেকে আমাদের ম্যাক্সিমাম খাদ্য উৎপন্ন হচ্ছে। এরপরে হচ্ছে জ্বালানির অপরিমিত ব্যবহারের কারণে, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো পোড়ানোর ফলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস। আমরা জানি কি গ্রিন হাউস মানে কি বোঝাচ্ছে? কাচের ঘর, তাই না? এই কাচের ঘরের মধ্যে যদি হচ্ছে একবার তাপ ঢুকে তাহলে কি বের হতে পারে? পারে না। আমাদের পৃথিবীটাকে আমরা সেইভাবেই কিন্তু চিন্তা করি যে একটা, যে পৃথিবীর দেখা যায় ওজোন স্তর সেটা নষ্ট করে ফেলছে এইসব গ্রিন হাউস গ্যাস গুলো। তো এই গ্রিন হাউস গ্যাস গুলো তখন পৃথিবীর ভিতরে তাপগুলো আটকে যাচ্ছে আর যেতে পারছে না। তো হচ্ছে তারপরে হচ্ছে বায়ু দূষণ, অম্ল বৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণায়নও ঘটাচ্ছে, যেহেতু কি হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস গুলো ট্র্যাপড হয়ে যাচ্ছে, ফলে পৃথিবীর যে আলটিমেট তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে আরো কারণ আছে, যেমন হচ্ছে ঠিক আছে বর্জ্য টর্জ্য হইলো, সবকিছু হইলো, কিন্তু এই বর্জ্য যে ব্যবস্থাপনা এটা কিন্তু ঠিকঠাক মতো হয় না। শিল্প, গৃহস্থালী ও হাসপাতালের যে বর্জ্য আছে সেটা সঠিকভাবে ব্যবস্থাপনা না করে যত্রতত্র যে কোনো জায়গায় ফেলা হচ্ছে। তো ফেলার ফলে কি হচ্ছে? প্লাস্টিক, পলিথিন এগুলোও কিন্তু পরিবেশ, মাটি, হ্যাঁ আমাদের মাটি এবং পানি দুটোকেই দূষিত করছে, বায়ুকেও দূষিত করছে কিন্তু আলটিমেটলি। তারপরে অনেকে এই যে প্লাস্টিক, পলিথিন সহ যে অন্যান্য যেসব ময়লাগুলো আছে ওগুলোকে পোড়ানোর ফলে, দহনের ফলে বায়ু কিন্তু দূষিত হচ্ছে। তারপরে হচ্ছে পানি নিষ্কাশনে বাধা দিয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে। ঠিকঠাক মতো বর্জ্য ব্যবস্থাপনা হয় না, কিন্তু উন্নত দেশগুলো কিন্তু ঠিকঠাক মতো বর্জ্য ব্যবস্থাপনা হয়। যে লিকুইড বর্জ্য যেগুলো আছে ওগুলা আলাদাভাবে হচ্ছে প্রসেস করা হয়, আর যেগুলো হচ্ছে সলিড বর্জ্য আছে ওগুলোকে আলাদাভাবে প্রসেস করা হয়, প্রসেস করে তারপরে ওটাকে ডিসপোজ করা হয়। কিন্তু আমাদের দেশে তো সেগুলো করা হয় না, বা আমাদের মতো যে হচ্ছে কি ডেভেলপিং কান্ট্রিতে সেটা হয় না। এরপরে হচ্ছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের যে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততাও বৃদ্ধি পাচ্ছে এবং যে পানির যে সংকট সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আলটিমেটলি কি হইতেছে? খরা, বন্যা, ঘূর্ণিঝড়, কারণ তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে, এক অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। ঘূর্ণিঝড় থেকে বন্যা, তারপরে হচ্ছে একদম বৃষ্টিপাত হয় না তখন খরা, অনাবৃষ্টি, এরকম ধরনের দেখতে এক্সট্রিম যে আবহাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর কি। সেটা ধীরে ধীরে বাড়ছে।
যেমন হচ্ছে তাহলে আলটিমেটলি আমরা কি কি জিনিস দেখলাম যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে, তারপরে শিল্পায়নের কারণে, ডিফরেস্টেশনের কারণে যে পরিবেশের যে অবক্ষয়গুলো ঘটছে। এছাড়া আছে যে অতিরিক্ত কৃষিকাজ এবং রাসায়নিক ব্যবহারের কারণে, তারপরে হচ্ছে জ্বালানির অপরিমিত ব্যবহারের কারণে, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে, আর আলটিমেটলি জলবায়ুর পরিবর্তন, যেটার জন্য সবকিছুই দায়ী। তো এই কারণগুলো ছাড়া আমার মনে হয় না যে আর কোনো কারণ বলা বাকি আছে। আরো অনেক কিছু বলা যেতে পারে, যেমন হচ্ছে আমাদের মানব সৃষ্ট অনেক কারণ আছে যে আমরা অতিরিক্ত পরিমাণে যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি শিল্পের উপরে বেশি হচ্ছে গিয়া কারণটাকে বলা যায় যে শিল্পের কারণেই, যে শিল্প উন্নয়নের কারণে যে উন্নত দেশগুলো আমাদেরকে আমাদের তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা বিভিন্ন কিছু ডাম্পিং করছে সমুদ্রের মধ্যে, হ্যাঁ, যার ফলে সমুদ্রও কিন্তু বা পানি দূষণ যেটা সেটা কিন্তু ঘটছে। তো আমরা যদি বলি যে একটার সাথে একটা কিন্তু ইন্টার রিলেটেড, হ্যাঁ, কিভাবে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তো এটার ফলে নগরায়ন হচ্ছে, তারপরে হচ্ছে বন উজাড় করে ফেলা হচ্ছে চাহিদার জন্য। এরপরে হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, যেহেতু বন নাই জীববৈচিত্র্য হ্রাস পাবে। এরপরে হচ্ছে দূষণ ঘটছে, এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এভাবে একটা চক্রাকার প্রভাব তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার আমরা কথা বলবো যে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান বায়ু। সেই বায়ুর যে কিভাবে দূষিত হয় সেটা নিয়ে। পরিবেশের যতগুলো উপাদান আছে তার মধ্যে তো অবশ্যই বায়ু একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এই যে বায়ুর যে নর্মাল যেসব উপাদান থাকা উচিত বায়ুর ভিতরে, তো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক কারণে, মানব সৃষ্ট কারণে। যে বায়ু তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেটা আর হচ্ছে পাচ্ছে না। অথচ কিন্তু যে এই বায়ুটা না থাকলে কিন্তু আমরা বাঁচতেই পারবো না। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ এবং তার পরিবেশের ক্ষতি করে তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হয়। আর এই যে বায়ুর যে দূষক গুলো যারা হচ্ছে বেশি থেকে বা কম থেকে বায়ুটাকে দূষিত করছে, তার মধ্যে আছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেনের যেসব অক্সাইড গুলো আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ট্রাই অক্সাইড, তারপরে আছে হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, যে আমরা হাইড্রোজেন সালফাইড আছে, হাইড্রোজেন সালফাইড আছে, তারপরে আছে হচ্ছে কার্বন মনোক্সাইড আছে, তারপরে হচ্ছে হাইড্রোকার্বন গ্যাস আছে, এরপরে হচ্ছে অ্যারোসল আছে এবং বিভিন্ন বস্তুকণ আছে। এছাড়া আছে সালফার ডাই অক্সাইড আছে, বিভিন্ন তেজস্ক্রিয় গ্যাস আছে, ওজোন গ্যাস আছে। এইগুলো হচ্ছে বায়ু দূষকের হচ্ছে কতিপয় গ্যাস এবং পদার্থ হিসেবে এদেরকে শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, তো মানব সৃষ্ট যেসব কারণ আছে আমরা ওগুলো হচ্ছে একটু আলোচনা করি। যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ম্যাক্সিমামই হচ্ছে আসলে মানব সৃষ্ট কারণই। যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ভূ অভ্যন্তর থেকে যেগুলো হচ্ছে উত্তোলিত হয় জ্বালানি, যেমন হচ্ছে ডিজেল, পেট্রোল, কেরোসিন তেল, এগুলো কিন্তু পোড়ানো হয়। তো পোড়ানোর কারণে হয় কি যে ছোট বড় বিভিন্ন ধরনের যে কণাগুলো আছে ওগুলো কিন্তু বাতাসে মিশে বায়ুটাকে কি করছে, দূষিত করছে। হ্যাঁ, তো আমাদের প্রথম পয়েন্ট গেল কি যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। তো এই যে জীবাশ্ম জ্বালানি এটা কিন্তু যানবাহনের যে নির্গত থেকে কালো ধোঁয়া ওইখান থেকেও কিন্তু আসতেছে, যে যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এগুলো কিন্তু মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই গেল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এরপরে যদি আমরা বলি শিল্প কারখানার নির্গত ধোঁয়া, আবার ওই যে শিল্প কারখানা চলে এসেছে। শিল্প কারখানার নির্গত ধোঁয়ার বিভিন্ন প্রকার গ্যাস ও ধাতব কণা, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো হচ্ছে দুর্গন্ধময় বিষাক্ত পদার্থ যেগুলো কিনা বাতাসের সাথে মিশে বাতাসকে কি করছে, দূষিত করছে। তো এরপরে আসছে হচ্ছে পরিত্যক্ত বর্জ্য পদার্থের দহন। হ্যাঁ, যে হচ্ছে বিশেষ করে যে শহরাঞ্চল যেখানে আছে ওখানে পরিত্যক্ত যে বর্জ্য আছে ওগুলা কিন্তু আবর্জনা মুক্ত করার জন্য পোড়ানো হচ্ছে। তো এই থেকে যে ধোঁয়াগুলো হচ্ছে, নির্গত ধোঁয়াগুলো হচ্ছে যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো আমাদের এই যে ক্ষতিকর গ্যাসগুলো এগুলো বাতাসকে দূষিত করে ফেলছে। এরপরে হচ্ছে বন উজাড় করে ফেলা হচ্ছে, ডিফরেস্টেশন, যে অপরিকল্পিতভাবে গাছপালা কাটা হচ্ছে,
এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, বাতাসকে দূষিত করছে। আর পাশাপাশি যে প্রাণী এবং উদ্ভিদের শ্বাসকার্যের যে ব্যবহৃত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এটার ভারসাম্য কিন্তু বিনষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তারপরে আছে যে তেজস্ক্রিয় পদার্থ যুদ্ধক্ষেত্রে অথবা পারমাণবিক চুল্লিতে যে দুর্ঘটনাগুলো হয়, হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থের বিকরণ হলে এই বায়ু দূষিত হয়। যে আমরা কিন্তু ইসের কথা বলতে পারি যে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমার বিস্ফোরণটা হয়েছে আর কি। তারপরে ইটভাটায় যে কাঠ কয়লা পোড়ানো হয় এটার ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয় যে বায়ুর সাথে মিশে দূষণটা ঘটাচ্ছে। এরপরে আসে আমাদের কৃষিক্ষেত্রে, যে কৃষিক্ষেত্রে আগাছা, কীটনাশক, জৈব ফসফেট, ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন, এই বায়ু এগুলাই হচ্ছে বায়ু দূষণ ঘটে থাকে। আর বায়ু দূষণের এইগুলো এই যে কারণগুলো, মানব সৃষ্ট কারণগুলা, এগুলো ছাড়াও কিন্তু আছে যে বিভিন্ন ভবন নির্মাণ করা হচ্ছে যেটার ফলে তাপটা হচ্ছে ব্লকড হয়ে যাচ্ছে। তারপরে খোলা স্থানে আবর্জনা, ধূমপান, তারপর হচ্ছে লোহা, টায়ার ইত্যাদি জ্বালানো হচ্ছে, এর ফলেও কিন্তু বায়ু দূষিত হচ্ছে। তাহলে মানব সৃষ্ট কারণের মধ্যে আছে যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, শিল্প কারখানায় নির্গত ধোঁয়া, পরিত্যক্ত বর্জ্য পদার্থের দহন, বন উজাড়, তারপরে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের কারণে, তারপরে ইটভাটার কারণে কৃষিক্ষেত্রে, এছাড়া আছে যে ভবন নির্মাণের কারণে, আবর্জনা ফেলার কারণে, তারপরে বিভিন্ন বস্তু দহনের কারণে বায়ু দূষিত হচ্ছে। এখন আমরা কিছু প্রাকৃতিক কারণ একটু অবজার্ভ করি। যে প্রাকৃতিক কারণের মধ্যে আছে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আছে যে জৈব ও অজৈব পদার্থ হচ্ছে দেখা যায় বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ থাকার কারণে, তারপরে হচ্ছে দাবানল ও ধূলিঝড়, আর এছাড়া আছে কি যে গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণ। এগুলো হচ্ছে একটু মেইন কারণ। যেমন হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কিন্তু যে গ্যাসগুলো নির্মিত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই গ্যাসগুলো কিন্তু কি হয় প্রভৃতি বায়ুর সাথে কিন্তু মিশে যায়, বায়ুকে দূষিত করে। এছাড়া আছে যে বিভিন্ন যে জৈব অজৈব পদার্থ যেগুলা হচ্ছে স্বাভাবিক পচনের ফলে যে গ্যাসটা সৃষ্টি হয় সেটাও কিন্তু বায়ুকে দূষিত করতে পারে। এরপরে দাবানল, যে মাঝে দেখতে পাই আমরা যে একদম হঠাৎ করে আগুন ধরে গেছে, দাবানল লেগে গেছে, হ্যাঁ, ব্যাপক এলাকা ছড়িয়ে যায়, তখন কিন্তু খুব ব্যাপক হারে বায়ু দূষিত হয়, হঠাৎ করে যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়। এছাড়া যে মরুভূমিতে যখন ধূলিঝড় হয় তখনও কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষিত হয়। এছাড়া আছে যে গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ, এর কারণে অনেক সময় গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে, আর বায়ু কিন্তু দূষিত হয়। এখন আসেন যে বায়ু দূষণ মাত্রাটা কি। যে বায়ু সর্বত্র কিন্তু একরকম ভাবে একই সব জায়গায় কিন্তু একই রকম ভাবে মাত্রা না। যেমন আমাদের যে ভিলেজ যে এনভায়রনমেন্ট, সে আর গ্রাম শহরাঞ্চল, হ্যাঁ, সেটা কিন্তু একরকম না। আরবান এরিয়াতে আবার ডিফারেন্ট বায়ু দূষণের মাত্রা। যে অন্যান্য শহরের তুলনায় ঢাকা শহরের দূষণের মাত্রা কিন্তু বেশি আমাদের ক্ষেত্রে। শহর অঞ্চলের যে যানবাহন থেকে ধোঁয়া বের হয় এবং বিভিন্ন ধরনের বর্জ্য থেকে যে সৃষ্ট গ্যাস হয় ওইটা মিলিতভাবে বায়ুকে দূষিত করছে। যেমন হচ্ছে নন মিথেন হাইড্রোকার্বন যেগুলো আছে, তারপর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটা আছে, পার্টিকুলেট যে হচ্ছে ম্যাটার আছে, ওগুলো কিন্তু আদর্শ মানের থেকে ঢাকায় অনেক বেশি, ঢাকার যে বায়ুতে। এই ঢাকা শহরের এই বায়ু দূষণের প্রধান উৎসগুলো কোথা থেকে হতে থাকে, তাহলে আমরা একটু সেটা যদি বলি। যে যেমন যানবাহন থেকে নির্গত দূষিত পদার্থ, তারপরে হচ্ছে রাস্তাঘাট খননের ফলে যে ধুলাবালি তৈরি হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আবর্জনা বর্জ্য, ঢাকা শহরে তো প্রচুর প্রেসার, হ্যাঁ, এই আবর্জনা বর্জ্য রাস্তাঘাটে হাঁটাই যায় না। তারপরে হচ্ছে শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত দূষিত যে বর্জ্যগুলো আছে সেগুলো। ঢাকা শহরের বায়ু দূষণের আর একটা অন্যতম কারণ হচ্ছে যানজট, হ্যাঁ, যেটার ফলে যে গ্যাস চালিত যানবাহন আছে এইগুলার হচ্ছে দহন হয়, অনিয়ন্ত্রিত দহন হয়, অপরিকল্পিত দহন হয়, যেটার কারণে বায়ু দূষণ কিন্তু বৃদ্ধি পায়। এরপরে যেটা ছাড়া আমাদের জীবন চলে না সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। পানি দূষণ, হ্যাঁ। তো যে বিভিন্ন কারণে পানি দূষণটা হতে পারে, যেমন ময়লা আবর্জনা, রাসায়নিক পদার্থ, শিল্প বর্জ্য, এগুলোর কারণে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের গৃহস্থালী বর্জ্য এগুলোর কারণে বা অন্য কোনো কৃত্রিম বা প্রাকৃতিক কারণে নদ নদী, খাল বিল, এগুলোর যে পানির যে গুণাগুণ সেটা খুব ভালোভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর ফলে যে জলজ উদ্ভিদ আছে, প্রাণী আছে,
আহ সেগুলোর যে জীবন ধারণের জন্য পানির যে পরিবেশ থাকা উচিত সেটার উপযুক্ত থাকছে না। আহ এর ফলেই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পানি দূষণ হচ্ছে। তার মানে আসলে দূষণ বলতে আমরা যেমনটা বুঝি না যে স্বাভাবিক একটা পরিবেশ সেটা হচ্ছে আর সেরকমের থাকছে না, এটাই কিন্তু দূষণ। তো পানির ক্ষেত্রেও তেমনটাই, যে পানির যে নর্মাল যে এনভায়রনমেন্ট সেটা যেমন থাকা উচিত সেটা থাকতে পারছে না বা থাকছে না, এটার কারণেই পানি দূষণটা হচ্ছে। এবং পুরো জলজ যে ইকোসিস্টেম, হ্যাঁ, পুরো যে আমাদের হচ্ছে মেরিন ইকোসিস্টেম, আমাদের যে হচ্ছে পন্ড ইকোসিস্টেম, আমাদের হচ্ছে ইভেন ক্যানেল ইকোসিস্টেম সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এই পানি দূষণের আমরা এখন কিছু কারণ দেখি যদি, যেমন হচ্ছে ওই আবার গৃহস্থালী বর্জ্য, অনেক বেশি গৃহস্থালী বর্জ্য, কারণ হচ্ছে মানুষের পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, গৃহস্থালী বর্জ্য যেমন হচ্ছে, তারপরে হচ্ছে শিল্প কারখানার পয়ঃনিষ্কাশন আছে, তারপর কৃষিতে ব্যবহার সার ও কীটনাশক আছে, এছাড়া কলকারখানার বর্জ্য তো আছেই, হ্যাঁ। তো হচ্ছে এই যে যে গৃহস্থালীর যে বর্জ্যটা এটা ফেলার কারণেই সরাসরি পানিতে ডাম্পিং করা হচ্ছে অনেক জায়গায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তারপরে গোসলের পানি, তারপরে হচ্ছে দেখা যায় আমাদের যে বর্জ্য পদার্থ বিভিন্ন, সেগুলো হচ্ছে ড্রেনের মাধ্যমে কিন্তু নদ নদী খাল বিলে এসে পড়ছে, ফলে প্রাকৃতিক উৎসের পানি দূষিত হচ্ছে। তারপরে হচ্ছে দেখা যায় যে কৃষিকাজে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, তো বৃষ্টির সাথে ওইটা পানিতে গিয়ে কিন্তু আলটিমেটলি পড়ছে। আবার ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করা হচ্ছে, তো এই কীটনাশক গুলো কিন্তু পানি দূষণ খুব খারাপ ভাবে করছে। এছাড়া আছে কলকারখানার বর্জ্য, মানে দেখা যায় বিভিন্ন নদীর পাড়ে সাগরের পাড়ে যে এরকমের হচ্ছে বিভিন্ন কলকারখানা বা মানে অপরিকল্পিত ভাবে আসতেছে, যে কলকারখানার যে সকল বর্জ্য আছে ওগুলা হচ্ছে তরল বর্জ্য থেকে শুরু করে সলিড বর্জ্য সবকিছুই ডাম্পিং করা হচ্ছে কোথায়, ডিসপোজ করা হচ্ছে ওয়াটারল্যান্ডে, হ্যাঁ। তো ওয়াটারল্যান্ডে যদি এরকমের ভাবে ডিসপোজ করা হয় তখন কি হচ্ছে, যে পানি আলটিমেটলি দূষিত হচ্ছে। আমাদের যে বুড়িগঙ্গার নদী এটার কিন্তু এই অবস্থা এই কারণে, হ্যাঁ, কলকারখানার বর্জ্য, এটাই হচ্ছে one of the best reason। এছাড়া আছে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় পদার্থ পানিতে মিশে পানি দূষণটা ঘটছে, যা মানুষ এবং প্রাণীর জন্য মারাত্মক হুমকি স্বরূপ হচ্ছে। তারপর হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড গ্যাস উদ্গীরিত হচ্ছে। তাহলে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে কোন গ্যাস, বারবার কিন্তু এই টার্মটা আসছে যে কোন গ্যাস উদ্গীরিত হচ্ছে, সালফার ডাইঅক্সাইড, যার ফলে এসিড বৃষ্টি হচ্ছে এবং পানি দূষণটা ঘটছে। এছাড়া হচ্ছে সুনামি, জলোচ্ছ্বাস সেটা হচ্ছে। আবার প্রাকৃতিক উৎস থেকেও হতে পারে যে পানি দূষণ ঘটতে পারে। প্রাকৃতিক উৎসে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে সেটা পানিতে মিশে যেয়ে পানির যে স্বাভাবিক পরিবেশ সেটা আর থাকে না, পানিটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। এই কারণে কিন্তু পানি দূষণ ঘটছে। তো যেমন হচ্ছে বাংলাদেশে কিছু কিছু স্থানে ভূগর্ভস্থ পানিতে কিন্তু আর্সেনিক দূষণ ঘটছে আর কি, হ্যাঁ, যেটার ফলে আলটিমেটলি যে পানির যে দূষণ সেটা হচ্ছে। তো পানি দূষণের মধ্যে আমরা কি কি কারণ দেখলাম, যে গৃহস্থালী বর্জ্য এগুলো ডাম্পিং করার কারণে, তারপরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে, তারপরে কৃষিতে ব্যবহৃত যেসব সার এবং কীটনাশক ব্যবহার করা হয় সেগুলোর কারণে, তারপর হচ্ছে কলকারখানার বর্জ্যের কারণে, এছাড়া হচ্ছে তেজস্ক্রিয়তার জন্য হতে পারে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি এবং জলোচ্ছ্বাস হওয়ার কারণে, এরপরে প্রাকৃতিক উৎসের মাধ্যমেও পানিটা দূষিত হতে পারে। এরপর আমরা আসি যে সয়েল পলিউশন বা হচ্ছে মাটি দূষণ, হ্যাঁ। মাটিতে যদি এমন কোনো পদার্থ যুক্ত হয় যার ফলে মাটির যে গুণাগুণ সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, এ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম, যে মাটিতে যা যা থাকা দরকার সেই গুণাগুণটা আর থাকতে পারছে না, তখনই হচ্ছে মাটি কি হবে, দূষিত হবে। তখনই মাটিটা দূষিত হতে থাকবে। যেমন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য পরিবেশের ক্ষতি সাধন ঘটছে। যখন দেখা যাবে যে উদ্ভিদ এবং প্রাণী মাটিতে বেঁচে থাকতে পারছে না, তখনই আমরা সেটাকে দূষণ বলবো, অর্থাৎ মাটি দূষণ বলবো। এই মাটি দূষণটা আবার প্রধানত ৪ ভাবে হতে পারে। মানে হচ্ছে আমরা যদি সেটা আলোচনার সুবিধার্থে বলি বা প্রধানতম কারণ হিসেবে বলি, ২ টা ক্ষেত্রে, যে গৃহস্থালীর বর্জ্য দ্বারা, তারপরে হচ্ছে শিল্প কারখানার বর্জ্য দ্বারা, কৃষিকাজে ব্যবহৃত সার কীটনাশক দ্বারা, আর প্রাকৃতিক কারণে। তো গৃহস্থালীর বর্জ্যের মাধ্যমে কি হচ্ছে, যে গৃহস্থালীর বর্জ্য দ্বারা সাধারণত শহর অঞ্চলে মাটিটা দূষিত হচ্ছে বেশি। শহরাঞ্চলে গৃহস্থালীর যে পচনশীল বর্জ্য আছে সেটা একসাথে অনেক পরিমাণে
একসাথে ফেলার ফলে মাটির যে জৈব এবং অজৈব উপাদান আছে সেটার যে অনুপাত আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মাটির যে আল্টিমেট উর্বরতা সেটা কিন্তু আর থাকছে না। এছাড়া যে প্লাস্টিক, পলিথিন এরকম নানা রকম যে অপচনশীল বস্তু আছে যেগুলো হচ্ছে পচে না, সেইগুলো কিন্তু গৃহস্থালী বর্জ্যের সাথে থাকে, যেটা কিনা মাটির উর্বরতা পুরোপুরি ভাবে একদম কিন্তু নষ্ট করে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে। তাছাড়া গৃহস্থালীর কাজে যে পরিষ্কারক সামগ্রীগুলো ব্যবহার করা হয়, জীবাণুনাশকগুলো ব্যবহার করা হয়, ওগুলাও তো ওখানে চলে যায়। তো মাটির সাথে মিশে ওই কেমিক্যালস গুলো দেখা যায় অতিরিক্ত পরিমাণে মিশে ওই যে মাটির যে আলটিমেটলি ক্ষতি করছে। এরপরে শিল্প কারখানার যে হচ্ছে গিয়ে অবস্থা, শিল্প কারখানার হচ্ছে দেখা যায় যে বর্জ্যে নানা রকম রাসায়নিক পদার্থ থাকছে। হুম, যেমন হচ্ছে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক, অ্যাসিড, ক্ষার, এগুলো কিন্তু মাটিকে খুব খারাপ ভাবে দূষিত করছে। এই যে এই সকল পদার্থ এগুলো কিন্তু মাটিতে যে ছোট ছোট ব্যাকটেরিয়া, প্রাণী যে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে, অণুজীব থাকে, পোকামাকড় থাকে, এগুলো মরে যাচ্ছে এই কারণে। আর তাহলে কি জীববৈচিত্র্যটা ধ্বংস হচ্ছে না, আলটিমেটলি খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। আবার মাটির উপাদানের পরিবর্তন করে মাটির উর্বরতাও নষ্ট করে দিচ্ছে। তো যে শিল্প সংশ্লিষ্ট আরো দুইটা কারণ আছে, যে একটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে খনিজ পদার্থ আহরণের মাধ্যমে হতে পারে। যে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে কেমন যে আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে, হ্যাঁ, এটার ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এইসব যে দুর্ঘটনা হচ্ছে পুরো পৃথিবীতে, হুম, তো ওইটা কিন্তু তেজস্ক্রিয় পদার্থগুলো মাটিতে মিশে মাটির যে মারাত্মক দূষণ করতেছে। যেমন হচ্ছে যে এছাড়া যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ যখন ঘটানো হয়, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে, যেমন হচ্ছে রেডন, তারপরে হচ্ছে রেডিয়াম, থোরিয়াম, এইসব যে পদার্থগুলো আছে তেজস্ক্রিয় পদার্থ। এছাড়া এরা কিন্তু মানে হচ্ছে প্রভাবটা যদি আমরা পরে পড়বো যে হচ্ছে প্রাণীদের উপরে কিভাবে এটা প্রভাব ফেলছে আর কি, হ্যাঁ, এবার গাছপালাও মরে যাচ্ছে এমন। আবার হচ্ছে খনিজ পদার্থ আহরণ দ্বারা, যে খনিজ পদার্থ যখন উত্তোলন করা হয় তখন অপ্রয়োজনীয় যেসব খনিজ পদার্থ আছে ওগুলা বর্জ্য হিসেবে আবার ফেলে দেওয়া হচ্ছে। তো অপ্রয়োজনীয় যে বর্জ্যটা আছে ওটা কিন্তু মাটির যে উর্বরতা আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। এরপর আসে যে কৃষি কাজে যে ব্যবহৃত সার আছে, কীটনাশক আছে, কৃষিতে যেসব সার আছে এবং কীটনাশক আছে এটা মাটির বিভিন্ন অণুজীব মেরে ফেলতে পারে, হ্যাঁ, এই জন্য অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহার মাটির যে উর্বরতা আছে সেটার প্রয়োজনীয় অণুজীব যেগুলো আছে সেগুলো মেরে ফেলছে, এবং কীটনাশক যেগুলো আছে ওগুলো মাটিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। এছাড়া কীটনাশকগুলো উপকারী পোকামাকড়ের জন্য কিন্তু ক্ষতিকর। আর কিছু প্রাকৃতিক কারণ আছে, যেমন বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও মাটি দূষণ করতে পারে, যেমন সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে মাটির যে লবণাক্ততা সেটা বৃদ্ধি পাচ্ছে, ফলে মাটি দূষণ হচ্ছে। এছাড়া হচ্ছে বন্যায় মাটিতে অতিরিক্ত বালি জমে মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ছাই বা লাভা আছে ওটাও মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। আর এছাড়া যে অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে যেসব সালফার ডাই অক্সাইড নির্গত হয় ওগুলো বৃষ্টির পানির সাথে মিশে কিন্তু এসিড বৃষ্টি উৎপন্ন করছে। ফলে যে এসিড বৃষ্টি আছে ওটা মাটির উর্বরতাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে। আমরা এয়ার পলিউশন পড়লাম, ওয়াটার পলিউশন পড়লাম, সয়েল পলিউশন পড়লাম। আমরা পড়লাম কি কি কারণে পরিবেশ অবক্ষয় হচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে আহ আমাদের মানব স্বাস্থ্যের উপরে পরিবেশের যে এই যে বিভিন্ন ধরনের পলিউশন হচ্ছে এটার প্রভাবটা কি কি, তো এটা আমরা একটু আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করব। প্রথমত আসছে যে বায়ু দূষণের প্রভাবটা কি কি, হ্যাঁ, যে মানব স্বাস্থ্যের উপরে বায়ু দূষণের প্রভাবটা কেমন বা কতটুকু। যেমন হচ্ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ হয়, যেমন হচ্ছে ফুসফুসে ক্যান্সার হচ্ছে, হাঁপানি, তারপরে হচ্ছে অ্যাজমা, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে সিওপিডি বলা হচ্ছে, তারপর অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা বাড়িয়ে দিচ্ছে বায়ু দূষণের ফলে। বায়ু দূষণের ফলে কিন্তু শ্বাসতন্ত্রের রোগটাই মেনলি হয় আর কি, হ্যাঁ। তারপরে বিশেষ করে যে PM2.5 কণা, ক্ষুদ্র কণা আর কি, এটা ফুসফুসের একদম গভীরে চলে যেতে পারে, এত ক্ষুদ্র কণা, এবং যে শ্বাসতন্ত্রের যে রোগগুলো আছে ওগুলা করছে আর কি। তারপরে হচ্ছে হৃদরোগ ও স্ট্রোক, যেমন হচ্ছে বায়ু দূষণ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
যে গবেষণায় দেখা যাচ্ছে যে দূষিত যে বায়ু আছে ওটা রক্তনালীর প্রাচীর ক্ষতিগ্রস্ত করছে এবং রক্ত জমাট বাঁধতেও অনেক সময় সহায়তা করছে, যা হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। মানে রক্ত সংবহনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা আর থাকছে না। আর রক্ত সংবহন স্বাভাবিক না থাকলে হৃদরোগ, স্ট্রোক এগুলো কিন্তু বেড়ে যাবে আরকি। তারপরে এছাড়া যে শিশু আছে বা গর্ভস্থ শিশু আছে তাদের উপরেও কিন্তু প্রভাব আছে। যে যে বাচ্চাটা এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি তার উপরে বায়ু দূষণের প্রভাব শুরু হয়ে যায়। যেমন হচ্ছে প্রিমেচিউর বার্থ যেগুলো আছে, ওই যে কেসেস গুলো আছে ওগুলা কিন্তু বায়ু দূষণের কারণে মেইনলি হচ্ছে বা বিভিন্ন দূষণের কারণেই হচ্ছে। এবং কম ওজনের শিশু হচ্ছে জন্মের পরে, এগুলো ঝুঁকি আবার বৃদ্ধি পাচ্ছে। তারপরে যে সীসা দূষণ হচ্ছে বা আলটিমেটলি যেটা বায়ু দূষণী, এটা শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দিচ্ছে, এমনকি আইকিউ কমে যেতে পারে বাচ্চাদের, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া ক্যান্সার, হ্যাঁ, যেটা হচ্ছে মারণ ঘাতক ক্যান্সার রোগ, দীর্ঘমেয়াদী সংস্পর্শে থাকলে ফুসফুস সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এই বায়ু দূষণের কারণে। ঢাকার মানুষদের বা আশপাশে যারা হচ্ছে একটু শহর অঞ্চলের মানুষদের তাদের কিন্তু ওই যে ক্যান্সারের পরিমাণ বেশি হয়। অন্যান্য প্রভাব আছে যেমন হচ্ছে চোখ জ্বালা, কাশি, মাথা ব্যথা, মানসিক চাপ, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় 2,72,000 মানুষের অকাল মৃত্যু হয়েছে। আর 55,000% মৃত্যুর সঙ্গে সরাসরি বায়ু দূষণের কিন্তু একটা সম্পর্ক আছে। এটা বিশ্ব ব্যাংকের একটা তথ্য আর কি। তো বায়ু দূষণের প্রভাবগুলো যদি আমরা আবার একটু রিকল করি, সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ, হৃদরোগ, স্ট্রোক, শিশু ও গর্ভস্থ শিশুর উপর প্রভাব, বিভিন্ন ধরনের ক্যান্সার আর অন্যান্য কিছু প্রভাব আছে। মনস্তাত্ত্বিক সমস্যাও কিন্তু সৃষ্টি হয় বায়ু দূষণের কারণে। এরপর আছে পানি দূষণের প্রভাব, হ্যাঁ, বিভিন্ন পানিবাহিত রোগ যেমন হচ্ছে দূষিত পানি পান করার ফলে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস এ, জন্ডিস এরকমের আরো জটিল জটিল রোগ কিন্তু এই পানির মাধ্যমে হতে পারে, প্রাদুর্ভাব ঘটতে পারে। আর বাংলাদেশে এই যে যেসব বস্তি এলাকা আছে এই সমস্যা কিন্তু এখানে তীব্র হয়, অনেক তীব্র হয়। তারপর হচ্ছে চর্মরোগ, যে দূষিত পানির সংস্পর্শে আসলে দেখা যায় বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। তারপরে হচ্ছে আর্সেনিক দূষণ, বাংলাদেশে অনেক এলাকায় ভূগর্ভস্থ প্রাণীতে দেখা যায় আর্সেনিকের একটা উপযুক্ত মাত্রা দেখা যায় যে অনেক মাত্রার পরিমাণটা অনেক বেশি, যেটার দীর্ঘমেয়াদে আর্সেনিকোসিস সহ ক্যান্সার এবং অন্যান্য মারণ রোগের কারণ হয়ে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিষ, শিল্প বর্জ্য থেকে আসা যে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস ট্যাস আছে বা হচ্ছে পদার্থ আছে, যেমন হচ্ছে ক্রোমিয়াম, পারদ, সীসা, হ্যাঁ, এগুলোর কারণে কি হচ্ছে যে অন্যান্য রাসায়নিক পদার্থ সেগুলো পানিতে মিশে মানবদেহে প্রবেশ করে কিডনি, লিভার, স্নায়ুতন্ত্র, আমাদের যে মেইন হচ্ছে তন্ত্র, সেটাকে নষ্ট করে দিচ্ছে এই পানি দূষণ। তাহলে পানি দূষণের ইয়ার মধ্যে আমরা বলতে পারি বিভিন্ন পানি বাহিত রোগ, বিভিন্ন চর্মরোগ, এছাড়া আর্সেনিক দূষণের আলোচনাটাও আসছে, রাসায়নিক বিষক্রিয়া হচ্ছে সেটার আলোচনাটাও আসছে। এরপরে আমরা যদি মাটি দূষণের কথা বলি, কিসের কথা? মাটি দূষণের কথা বলি, সেক্ষেত্রে খাদ্যে হচ্ছে দেখা গেল যে বিষ পদার্থে প্রবেশ করছে এই মাটির মাধ্যমে, কারণ মাটি থেকেই তো ম্যাক্সিমাম পদার্থ কি হচ্ছে, উৎপাদিত হচ্ছে, হ্যাঁ। তো এই যে দূষিত মাটিতে উৎপাদিত ফসল এবং শাকসবজি যে খাওয়া হয়, বিষ পদার্থ মানবদেহে প্রবেশ করছে। রাসায়নিক সার ও কীটনাশকের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে ক্যান্সার, কিডনির রোগ, লিভারের সমস্যা এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে মাটিবাহিত বিভিন্ন রোগ, যেমন হচ্ছে দূষিত মাটিতে থাকা বিভিন্ন পরজীবী এবং ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করছে এবং সংক্রমণ ঘটাচ্ছে আর কি। তারপরে হচ্ছে শ্বাস কৌশলে বা শ্বাস প্রশ্বাসে হচ্ছে বা অ্যালার্জি তৈরি করছে, মাটিতে থাকা যেসব সূক্ষ্ম কণাগুলো আছে রাসায়নিক বাতাসের সাথে মিশে শ্বাস প্রশ্বাস এবং অ্যালার্জির সমস্যার সৃষ্টি করছে। মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে খাদ্যে বিষক্রিয়াটা প্রবেশ করে যাচ্ছে এবং মাটিবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি করছে। এই গেল মানব স্বাস্থ্যে যে পলিউশনটা কি এফেক্ট ফেলতে পারে। এরপরে আমরা আসি যে হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে হচ্ছে পলিউশনের ইফেক্টটা কেমন। এটা কিন্তু খুব ভালো, বড়, খুব বেশি ইফেক্ট ফেলে। যেমন হচ্ছে খুব নেতিবাচক ভাবে আসলে এটা দেখা যায় অর্থনীতির যে ভিতটা এটা কিন্তু নাড়িয়ে দিতে পারে। যেমন স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পায়,
তারপরে হচ্ছে দেখা যায় যে কৃষি খাতে একটা প্রভাব আছে, মৎস্য জলজ সম্পদের উপরে প্রভাব আছে, তারপর পর্যটন খাতেও কিন্তু প্রভাব আছে। তারপর এছাড়া অবকাঠামো ও পরিষেবার প্রভাব আছে, জিডিপি তে প্রভাব আছে, হ্যাঁ, বৈদেশিক বিনিময়েও প্রভাব আছে। তো স্বাস্থ্য খাতে যখন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যেমন চিকিৎসা খরচ বাড়ছে, হ্যাঁ, যে দূষণজনিত রোগের চিকিৎসার জন্য সরকার এবং সাধারণ মানুষের যে অনেক বেশি অর্থ ব্যয় বাড়ছে, হাসপাতালে ভর্তি খরচ হচ্ছে, ওষুধের খরচ, সবকিছু মিলে খরচ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষমতা যেটা আছে ওটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, যে অসুস্থতার কারণে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, যেটা কিনা সার্বিকভাবে উৎপাদনশীলতা যেটা আছে সেটার উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে। একজন শ্রমিক বা কৃষকের অসুস্থতা যদি থাকে তখন কিন্তু তার পরিবারের আয়টা আর ওইরকমের ভাবে থাকবে না, আর এটা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে। 2019 সালে দূষণজনিত অসুস্থতার কারণে বছরে প্রায় 522 কোটি দিন অসুস্থতা অতিবাহিত হয়েছে মানুষের। তো এটা একটা বিশ্ব ব্যাংকের একটা তথ্য আর কি। তারপরে হচ্ছে অকাল মৃত্যু হচ্ছে, যে কর্মক্ষম জনগোষ্ঠী আছে যারা, তাদের হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা বাধা হচ্ছে। এছাড়া হচ্ছে মৎস্য ও জলজ সম্পদের উপরেও প্রভাব হচ্ছে, যে মানে কৃষি খাতে যদি আমরা বলি, কৃষি খাতে প্রভাব হচ্ছে, আগে বলি এটা, যে মাটির উর্বরতা যেটা আছে সেটা হ্রাস পাচ্ছে, দূষণের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে, যেটা কিনা ফসলের উৎপাদনটা কমিয়ে দিচ্ছে এবং কৃষকদের আয়ও কমিয়ে দিচ্ছে। সেচ ব্যবস্থার ব্যাঘাত ঘটছে, পানি দূষণ এবং ভূগর্ভ জল নিম্নগতিতে যাওয়ার কারণে কৃষিতে সেচের যে ব্যয় এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর দূষিত পানি সেচে ব্যবহার করলে ফসলের যে গুণগত মান সেটা কমে যাচ্ছে। ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে, যে অনাবৃষ্টি বা লবণাক্ত পানির অনুপ্রবেশের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যেটা কিনা কৃষকদের অর্থনৈতিকভাবে প্রভাবিত করছে। তারপর হচ্ছে মৎস্য ও জলজ সম্পদের মৎস্য সম্পদের অবক্ষয় হচ্ছে, পানি দূষণের ফলে নদী, খাল, বিল এবং সমুদ্রে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু কিন্তু ঘটছে। এটা হচ্ছে মৎস্যজীবীদের জীবন এবং আয়কে মারাত্মকভাবে কিন্তু প্রভাবিত করছে এবং দেশের যে পুষ্টি নিরাপত্তা ওটা হ্রাস করে দিচ্ছে। জীববৈচিত্র্য কিন্তু হ্রাস পাচ্ছে এর ফলে, যে জলজ পরিবেশের ভারসাম্যহীনতার কারণে অনেক প্রজাতি বিলুপ্তির দিকে যাচ্ছে, যেটা কিনা অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে। পর্যটন খাতেও প্রভাব ফেলছে, যে নদী, সমুদ্র সৈকত, অন্যান্য যে আকর্ষণীয় স্থান আছে এটা দূষণের কারণে পর্যটকরা আর ওখানে আকর্ষণ বোধ করে না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে ওটা করে কিনা জানি না, সবাই যেখানে আরো বেশি মনে হয় দূষণ ঘটে সেখানেই সবাই যেতে চায় আর কি। পর্যটন খাত থেকে আয় কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে কিন্তু। হ্যাঁ, তারপর অবকাঠামো আর পরিষেবাও প্রভাব আছে, যেমন হচ্ছে অবকাঠামো ক্ষয়, যেটা অনাবৃষ্টি এবং দূষিত কারণে ভবন, সেতু এগুলো অন্যান্য অবকাঠামোর ক্ষয় হচ্ছে। তারপরে হচ্ছে দেখা যায় যে মেরামত করার জন্য আবার অতিরিক্ত ব্যয় লাগতেছে। তারপর পানি শোধনের জন্য ব্যয় লাগতেছে, যে দূষিত পানি পানযোগ্য না, ওটার আবার শোধন করতে গেলে আবার ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে আলটিমেটলি। তারপরে হচ্ছে জিডিপি তেও একটা তাহলে প্রভাব আছে, যে 2019 সালের একটা প্রতিবেদন অনুযায়ী, যেহেতু এটা একটু আগের, আপনারা একটু পারলে লেটেস্ট যে প্রতিবেদন সেটা একটু দেখে নেবেন, যে বাংলাদেশে বায়ু দূষণ সহ বিভিন্ন পরিবেশ দূষণের কারণে দেশের মোট যে দেশজ উৎপাদন, হ্যাঁ, 17.6% সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যেটা কিনা বলা যায় যে 62 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, অনেক বেশি কিন্তু। হ্যাঁ, তারপর বায়ু দূষণের কারণে জিডিপির প্রায় 8.3% সমপরিমাণ কিন্তু ক্ষতি হচ্ছে। তারপরে হচ্ছে বৈদেশিক বিনিয়োগেও প্রভাব পড়ছে, যে পরিবেশ দূষণের কারণে একটা বিদেশিদের উপর নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যেটা কিনা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে। তো মোটামুটি হচ্ছে এইগুলাই হচ্ছে অর্থনৈতিকভাবে প্রভাব, যেগুলো আমরা আলোচনা করলাম। এখন যদি আমরা পুরো বিষয়টা হচ্ছে নিয়ে করি, যে ইকোসিস্টেম বিষয়ক কিছু প্রশ্নের কথা যদি বলি, যেমন হচ্ছে ইকোসিস্টেম বলতে কি বোঝায়? বায়োটিক এবং অ্যাবায়োটিক উপাদানের একটা সম্পর্ক এবং মিথস্ক্রিয়াকেই কিন্তু বলা হয় ইকোসিস্টেম। তারপর ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? এজি টেনসলে ব্যবহার করেছেন।
এছাড়া প্রোডিউসার্স এর উদাহরণ কি? শৈবাল। প্রাইমারি কনজিউমার্সরা কি খাচ্ছে? প্রোডিউসার্সদের খাচ্ছে। আবার সেকেন্ডারি কনজিউমার্স এর উদাহরণ হিসেবে অনেক কিছু আছে, এখানে হচ্ছে আমি ব্যাংক দিয়েছি, আরো অনেক কিছু আছে। তারপর টারশারি কনজিউমার সাধারণত কোথায় থাকে? খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকে। আমরা কিন্তু আলোচনার সময় সবকিছু এগুলো কিন্তু দেখেছি, তাই না? তারপর ডিকম্পোজাররা কি কাজ করে? ডিকম্পোজার বিয়োজক যারা আছে তারা হচ্ছে মৃতদেহ এবং বর্জ্য ভেঙে নিউট্রিয়েন্টসটা ফিরিয়ে দিচ্ছে পরিবেশে। এছাড়া অটোট্রফ কি করে? নিজে নিজেই খাদ্য তৈরি করতে পারে। আর হেটারোট্রফ যারা থাকে তারা কিন্তু নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে না। যেমন হচ্ছে হেটারোট্রফ কোনটি? এখানে শৈবাল, সূর্য, পানি। হ্যাঁ, তো আমরা মেইনলি যেটা হচ্ছে সূর্য, পানি এগুলো তো অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক ফ্যাক্টর। হ্যাঁ, আর শৈবাল আর প্রাণী এটা হচ্ছে জীবের মধ্যে পড়ে। তো আমরা উদাহরণ হিসেবে দিব হচ্ছে যেমন হচ্ছে গরুর কথা বলে। তারপরে হচ্ছে বা এরকম আর অন্য যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, তারপর ইকোসিস্টেমে শক্তি প্রবাহের ধরনটা কেমন? এটা হচ্ছে একমুখী। এটা কিন্তু ওই যেমন ধরন নেচারটা যখন একটু বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম। এরপরে আমাদের ফুড চেইন এগুলো নিয়ে যে কিছু প্রশ্ন, যেমন খাদ্য শৃঙ্খল কি? যে শক্তি এবং পুষ্টি এক জীব থেকে অন্য জীবের মধ্যে স্থানান্তরিত হয় হচ্ছে খাদ্য শৃঙ্খল। কতটি ধাপ থাকতে পারে? 3 থেকে 5টা ধাপ থাকতে পারে। খাদ্য শৃঙ্খলার ভিত্তিতে কে থাকে বা ট্রফিক লেভেলের নিচের দিকে কে থাকে? প্রোডিউসাররা থাকে। আর সেকেন্ডারি কনজিউমারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাঙের কথা বলা আছে। আর হচ্ছে ডিকম্পোজার ওই একই প্রশ্নে মোটামুটি। তারপরে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রায় কত পার্সেন্ট পরবর্তী স্তরে যায়? 10%। হ্যাঁ, তারপরে এই যে আমি যে বলেছিলাম যে অ্যারো চিহ্ন দিয়ে সেই প্রশ্নগুলো আসতে পারে খাদ্য শৃঙ্খলার আর কি। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। তারপরে হচ্ছে পলিউশনের ক্ষেত্রে যে হচ্ছে এছাড়া হলো যে আরো কিছু প্রশ্ন আর কি ওইখান থেকে, যে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল কি থেকে শুরু হয়? পচা জৈব পদার্থ বা ডিকম্পোজার থেকে কিন্তু শুরু হয়। এই জন্য এটার নাম কিন্তু আসছে ডেট্রিটাস। খাদ্য জাল কি? যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি করা জটিল নেটওয়ার্ককেই বলা হয় খাদ্য জাল। খাদ্য জালের উদাহরণও এভাবে আছে আর কি। আর খাদ্য পিরামিডের নিচের দিকে সাধারণত কোন স্তর থাকে? প্রোডিউসাররা থাকে। আর পিরামিড অফ নাম্বারস কোন বিষয় দেখায়? সংখ্যা দেখায়, জীবের সংখ্যা। আর পুকুরের উদ্ভিদ, শামুক, সাপ এটা কোন খাদ্য শৃঙ্খল? এটা হচ্ছে প্রেডাটর। এখন এখানে আসি যদি, তাহলে হচ্ছে যে ইফেক্টসে কোনটি বন উজাড়ের প্রধান কারণ? নগরায়ন ও কৃষি জমি সম্প্রসারণের কারণে। তারপর হচ্ছে বায়ু দূষণের জন্য প্রধানত কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস। তারপরে হচ্ছে PM2 কণার ক্ষতি কোথায় হয় বেশি? ফুসফুসে। ওই যে বায়ু দূষণের প্রভাবে আমরা পড়েছিলাম কিন্তু। হ্যাঁ, তো এই যে যা যা ইম্পর্টেন্ট আছে মোটামুটি কিন্তু চলে আসছে আলোচনায়। হ্যাঁ, তো এগুলো আমি কোন বিষয়টাতে জোর দিচ্ছি, কোনটাতে বলছি এটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটাকে বারবার বলছি, এগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এইটুক সেন্স কিন্তু আপনাদের থাকতে হবে। নাহলে আপনারা আপনার পরবর্তীতে দেখা যায় যে একটা বড় দায়িত্ব নিতে চাচ্ছেন। তারপর হচ্ছে কোনটি মাটি দূষণের প্রধান কারণ? যে রাসায়নিক সার ও কীটনাশকের অপব্যবহার। কোনটি পানি দূষণের প্রধান উৎস? কলকারখানা ও গৃহস্থালী বর্জ্যটাই হচ্ছে প্রধান কারণ। তারপর বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে জিডিপির কত শতাংশ ক্ষতি হচ্ছে? এটারও একটা বিষয় আছে। তারপর হচ্ছে কোনটি বন উজাড়ের নেতিবাচক প্রভাব? যেমন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস। অতিরিক্ত বনায়ন পরিবেশে কি ধরনের চাপ সৃষ্টি করে? খাদ্য, বাসস্থান ও সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। আচ্ছা, আপনারা এই তথ্যটা একটু চেক করে মানে হচ্ছে নেবেন কাইন্ডলি। তারপরে হচ্ছে কোনটা শিশু স্বাস্থ্যের জন্য বায়ু দূষণের প্রভাব? যেমন ফুসফুস বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে হচ্ছে কোনটি মৎস্য এবং জলজ সম্পদের জন্য প্রধান হুমকি? পানি দূষণ। তারপরে এই যে আপনাদের জন্য কিছু রেফারেন্সেস আছে, আপনারা তো নিজেদের মতো করে এই যে কন্টেন্ট গুলো পড়বেন। আপনাদের কাছে যে অন্যান্য বই আছে, আমি এখানে মেইনলি প্রাণী পরিবেশ তত্ত্ব পড়ার জন্য হচ্ছে প্রফেসর A.K.M. আওরঙ্গজেব স্যারের বইটার কথা বলেছি। এছাড়া ফান্ডামেন্টালস অফ ইকোলজি ইউজেন অডাম, এটা আমরা পড়েছিলাম আমাদের ইউনিভার্সিটির সময় এবং আমি ওখান থেকে কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছি। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন এবং পড়বেন। কন্টেন্ট আমি দিয়ে দেব। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।